পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্প্রতি সময়ে দেশের আলোচিত সমালোচিত কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন লেখালেখির পাশাপাশি তিনি 2019 সালের গহীনের গান নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। আজকে আমরা পাঠ করব সাদাত হোসাইনের লেখা রোমান্টিক উপন্যাস মেঘেদের দিন। বইটি অন্য প্রকাশ প্রকাশনী থেকে 21শে বইমেলা 2020-এ প্রথম প্রকাশিত হয়। বইটির ভূমিকায় লেখক লিখেছেন, মেঘেদের দিন প্রথম প্রকাশিত হয়েছিল অন্যদিন ঈদ সংখ্যা 2018-তে। একসময় পত্রপত্রিকার ঈদ সংখ্যাগুলোর একটা রমরমা ব্যাপার ছিল। সবাই রুদ্ধশ্বাস উত্তেজনা নিয়ে বিভিন্ন পত্রিকার ঈদ সংখ্যার অপেক্ষায় থাকত। যেন ঈদ সংখ্যা না এলে ঈদের আনন্দই পূর্ণ হয় না। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। এখন ঈদ কেবল টিভিতে দেখা যায়। সেখানে ঈদের 10ম দিন বলেও একটা ব্যাপার থাকে। হরেক রকম প্রোগ্রাম হয়। সেই সব প্রোগ্রামে নিশ্চয় মানুষ আগ্রহ নিয়ে দেখে, না হলে এত এত প্রোগ্রাম হওয়ার কথা না। ঠিক সে কারণেই কিনা কে জানে। ফলে ঈদ সংখ্যায় প্রকাশিত হলেও এই উপন্যাসটির বেশিরভাগ পাঠকেরই পড়া হয়নি বলেই আমার মনে হয়েছে। অবশেষে উপন্যাসটি বই আকারে প্রকাশিত হলো। তবে পত্রিকায় প্রকাশিত উপন্যাসটির থেকে এটি কিছুটা পরিবর্ধিত ও পরিমার্জিত। মেঘেদের দিন মূলত একটা ভয়াল রাত্রি কিংবা আমাদের চারপাশের এক অন্ধকার সময়ের গল্প। সেই রাত্রি কিংবা অন্ধকার সময় কেটে গেলেও যে ঝলমলে সূর্যের দিন আসে তেমন নয়, বরং সেখানে অপেক্ষায় থাকে থমথমে মেঘেদের দিন। কিন্তু তাতে ভয়ের কিছু নেই, কারণ কবিগুরু তো বলেই গেছেন, মেঘ দেখে তোরা করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘেদের দিনের আড়ালেও সূর্য হাসে। সাদাত হোসাইন। নদীর দুই ধারে নলখাগড়ার ঝোপগুলো 1.5 মানুষ সমান উঁচু। তার ভেতর হাঁটু সমান জল। সেই জলের ভেতর ছপ ছপ শব্দ তুলে হাঁটছে বুড়ি। সে এবার 11য় পড়েছে। তার পরনে বুকের কাছে কুচি দেওয়া ফ্রক। নতুন এই ফ্রকখানা তার ভীষণ পছন্দের। কারণে অকারণে নানান অজুহাতে এই ফ্রক পরে সে ঘর থেকে বেরিয়ে পড়ে। আজ অবশ্য বেরিয়েছে কাজে। আকাশ জুড়ে ঘন কালো মেঘ। থেকে থেকে বিদ্যুৎও চমকাচ্ছে। খানিক বাদেই বৃষ্টি নামবে। এর মধ্যে হাঁসের বাচ্চাগুলোকে পাওয়া যাচ্ছে না। এবার বর্ষাকালটা চলে এসেছে অনেক আগেভাগেই। জ্যৈষ্ঠ মাসেই একটানা বৃষ্টি। সেই বৃষ্টিতে নতুন পানি উঠে এসেছে বাড়ির আশেপাশে। 2 দিন আগে ফোটা হাঁসের বাচ্চাগুলো সেই পানিতে শোলার মতো ভেসে বেড়ায়। তাদের আটকে রাখা ভারী মুশকিল। ও বুড়ি, এই জলার ভিতরে কি খোঁজোস? বুড়ি চমকে ঘাড় ঘুরিয়ে তাকালো। হারু ব্যাপারী ডিঙি নৌকার মাথায় বসে জংলা ঘাস কাটছে। তার হাতে চকচকে নতুন কাঁচি। নৌকার মাঝখানে স্তূপ হয়ে আছে সবুজ ঘাস। হাঁসের ছাউগুলি খুঁজি কাকু। এত দূরে কি আইসেনি ছাও? বুড়ি মৃদু হাসে। ওই গুলানরে বিশ্বাস নাই, যখন তখন যেদিকে ইচ্ছা হারাই যায়। হারু ব্যাপারীও হাসল। তারপর কাঁচি ধরা হাতের উল্টো পিঠে খোঁচা খোঁচা দাড়িগুলো চুলকে নেওয়ার চেষ্টা করল। বুড়ি বলল, হাঁসগুলান দেখছেন নি কাকু? হারু ব্যাপারী ঘাসের মুঠিটা নৌকার মাঝ বরাবর ছুড়ে দিতে দিতে বলল, ওই দিকে মনে লয় কয়টা হাঁস দেখলাম, সাথে কতকগুলান ছাও। আমাগো ছাওগুলো দেখছেন? তোগোগুলান চিনুম কেমনে? আমি তো আগে দেখি নাই। তাও কথা। বুড়ি খানিক দুশ্চিন্তায় পড়ে গেল। আশপাশের কোথাও আর হাঁসের বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে না। সে কাতর গলায় বলল, কোন দিকে দেখছেন কাকু? হারু ব্যাপারী হাত তুলে উত্তর দিকের খালের পাড়টাই দেখালো। ওখানে জলের গভীরতা ও স্রোত বেশি। বুড়ি চাইলেও যেতে পারবে না। সে অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল। হারু ব্যাপারী অবশ্য বলল, তুই এক কাম কর, নাওরে উঠাই, আমি তোরে নিয়ে যাইতেছি। বুড়ি নৌকায় উঠল।
আর সেই মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। গাছের ডাল কেটে বানানো লম্বা ডাটের ছাতা আছে হারু ব্যাপারীর কাছে। সে সেই ছাতা মেলে তার নিচে বুড়িকে ডাকলো। অতটুকু ছাতার নিচে দুজনকে ধরার কথা না, কিন্তু হারু ব্যাপারী দুহাতে বুড়িকে বুকের সঙ্গে চেপে ধরল। চারপাশে কেউ নেই, মাথা সমান উঁচু নালখগড়ার বন। এর মধ্যে হারু ব্যাপারী তাকে অমন করে চেপে ধরেছে কেন? বুড়ির আচমকা ভয় লাগতে শুরু করলো। হারু ব্যাপারীর একখানা হাত বুড়ির কুচি দেওয়া ফ্রকের বুকের কাছটায় ঢুকে যেতে চাইল। বুড়ি প্রাণপণে চেষ্টা করছে তার হাতখানাকে আটকে রাখতে, কিন্তু পারছে না। মানুষটার গায়ে যেন ক্রমশই অসুরের শক্তি ভর করছে। বুড়ি অবাক চোখে লোকটার দিকে তাকালো। হারু কাকু রোজ বাবার সঙ্গে তাদের বাড়িতে আসে। রাতে উঠানে বসে মাঝরাত অবধি গল্প করে। মাঝে মধ্যে বাজার থেকে তার জন্য লজেন্স বিস্কুটও নিয়ে আসে। সেই হারু কাকুর হঠাৎ কি এমন হলো? বুড়ি খুব ভয় করছে, খুব ভয়, সঙ্গে কান্নাও পাচ্ছে। কিন্তু এখানে সে কাঁদলে শুনবে কে? বুড়ির কান্না অবশ্য শুনল আকাশ। আচমকা বিকট শব্দে কাছেই কোথাও বজ্রপাত হলো। সেই শব্দে হারু ব্যাপারী ভয় খেয়ে গেল। সে ঝট করে বুড়িকে ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকালো। তারপর বার দুই এদিক সেদিক তাকিয়ে বলল, আসমানের অবস্থা ভালো না বুঝলি। খোলা জায়গায় থাকুন ঠিক না, চল ওই দিকে যাই। বুড়ি আর হারু কাকুর সঙ্গে কোনো দিকেই যাবে না, কিন্তু তার উপায় নেই। সে এক হাতে হারু কাকুর হাত খামচে ধরেছে, আরেক হাতে নৌকার পাটাতন। যেন এই নৌকার পাটাতন তাকে হারু কাকুর বজ্র আটুনি থেকে বাঁচাবে। কিন্তু হারু কাকু তাকে প্রায় বগল দাবা করেই নৌকাটা ভাসিয়ে নিয়ে যেতে লাগলো মূল খালের দিকে। খালের ওপাশটায় লোকালয় নেই, সেখানে আরও ঘন ঝোপ। সেই ঝোপের ভেতরে সে নৌকা নিয়ে যেতে চাইছে। বুড়ির এখন চোখ বেয়ে জল নামছে, যদিও বৃষ্টির কারণে তার চোখের জল দেখা যাচ্ছে না। সে আচমকা হারু কাকুর হাতে কামড় বসিয়ে দিল। হারু কাকু অবশ্য তাতে খুব একটা বিচলিত হলো না। সে ঝাড়া দিয়ে বুড়ির মুখ থেকে হাতখানা ছাড়িয়ে নিয়ে বুড়িকে নৌকার মাঝখানে ঘাসের ভেতর ছুঁড়ে ফেলে দিল। বুড়ি ঘাসের ভেতর চিত হয়ে শুয়ে পড়ল। তার চোখের সামনে বিস্তৃত মেঘলা আকাশ। আকাশ বেয়ে তীরের ফলার মতো বৃষ্টি নেমে আসছে। সেই বৃষ্টির ভেতর অন্ধকার আকাশের গায়ে হারু কাকুর শরীরটা কেমন বিদঘুটে দেখাচ্ছে। হারু ব্যাপারী নৌকা নিয়ে উত্তর দিকের মূল খালের দিকে সরে যাচ্ছে। ঘন লম্বা ঘাসের কারণে নৌকা সহজে নড়ছে না। বুড়ির হঠাৎ মার কথা খুব মনে পড়তে লাগলো। আজকাল মা আর তাকে কোথাও একা একা যেতে দিতে চায় না। শাসন বারণটাও আগের চেয়ে অনেক বেড়েছে। গায়ের ছেলে ছোকরাদের সঙ্গে আর খেলতেও দিতে চায় না। হাঁটু ঢাকা লম্বা জামা পরতে দেয়। জামার সামনে বুকের কাছের জায়গাটা ঈষৎ স্ফুট হয়ে উঠেছে বলে মা সেখানে জোর করে একটা গামছাও ঝুলিয়ে দেয়। সেই গামছা সামান্য সরে গেলেও ধমকে ওঠে। নতুন ফ্রকখানাতে বুকের কাজটাতে তো কুচি লাগিয়ে দিয়েছেন মা। এসব থেকেই বুড়িও যেন খানিকটা বড় হয়ে উঠেছে। সেও খুব বুঝতে পারে আজকাল আশপাশের মানুষেরা তার দিকে কেমন করে তাকায়। কিন্তু তাই বলে হারু কাকু? বুড়ির এখনো বিশ্বাস হতে চায় না। মা অবশ্য ঠারে ঠুরে তাকে নানা কিছু বুঝিয়েছে, কিন্তু তার বেশিরভাগই বুড়ির কাছে আজগুবি আর হাস্যকর কথাবার্তা বলে মনে হয়েছে। মাকে মনে হয়েছে বোকার হদ্দ, কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে মায়ের চেয়ে বড় বুদ্ধিমতী আর কেউ নেই। এ জগতে মায়ের চেয়ে বেশি আর কেউই দেখতে পায় না, কেউ বুঝতে পারে না। বুড়ি বিড়বিড় করে মাকে ডাকতে লাগলো। তার ধারণা শেষ মুহূর্তে কোনো না কোনো উপায়ে মা তার কাছে পৌঁছে যাবে, তারপর তাকে এখান থেকে নিয়ে যাবে। বুড়ি তাই প্রাণপণে মাকে ডাকতে লাগলো। ঘন লম্বা ঘাসের কারণে উল্টো দিকে নৌকা বেয়ে নেওয়া পরিশ্রমের কাজ, কিন্তু খালের কাছাকাছি চলে আসতেই তীব্র স্রোতে নৌকাখানা ভেসে যেতে লাগলো। পলকা নৌকাখানা সামলাতে হিমশিম খেয়ে গেল হারু ব্যাপারী। ঠিক সেই মুহূর্তে অদ্ভুত একটি দৃশ্য দেখল বুড়ি। তার ঠিক সামনেই কাছের বাঁক ঘুরে একটা বড় ছইওয়ালা নৌকা ঢুকলো খালের ওই পাশে। সেই নৌকার মাথায় একজোড়া সমত্ব বয়সের ছেলে মেয়ে দাঁড়িয়ে। তাদের দেখতে লাগছে সিনেমার নায়ক নায়িকাদের মতো। এই প্রবল বর্ষণেও তাদের মাথার ওপর কোনো ছাতা নেই। তারা আনন্দে ঝলমল করতে করতে বৃষ্টিতে ভিজছে। মেয়েটার পরনে নীল রঙের শাড়ি। তার সেই শাড়ি শরীরের সঙ্গে লেপ্টে আছে। নৌকার মাঝি বারবার চোরাচোখে তাকে দেখছে, কিন্তু এই নিয়ে মেয়েটার কোনো ভাবান্তর নেই। সে পরম আনন্দে
বৃষ্টিতে ভিজছে, যেন এই জন্মে এভাবে বৃষ্টিতে ভেজার সুযোগ আর সে কখনোই পাবে না। বুড়ি আচমকা ঝটকা দিয়ে নৌকার উপরে দাঁড়িয়ে গেল, তারপর হাত উঁচু করে ডাকল, এই, এইদিকে আহেন, এইদিকে। তুমুল বৃষ্টি আর মেঘের গর্জনে তার ডাক অবশ্য ওই নৌকা অবধি পৌঁছাল না। তবে মুহূর্তে সতর্ক হয়ে গেল হারু ব্যাপারী। এই খালের ভেতরে এই অসময়ে এভাবে কাউকে আশা করেনি সে। আচমকা পরিস্থিতি বদলে যাচ্ছে দেখে সতর্ক হয়ে গেল হারু। জোরালো ধমক দিয়ে সে বুড়িকে বলল, এই স্যামড়ি, বয় বয় ওইখানে। বুড়ি অবশ্য তার কথায় কান দিল না, সে আরও জোরে জোরে চিৎকার করতে লাগলো। বুড়ির নড়াচড়ার তাল সামলাতে না পেরে ছোট ডিঙি নৌকা এপাশ ওপাশ কাঁপতে লাগলো। হারু ব্যাপারী এবার খেকিয়ে উঠল, না উল্টায় যাইবে কিন্তু, এখনো ভালো মতো কইতাছি, বইয়া পড়। বুড়ি আগের মতোই তার কথায় কান দিল না। উপায়ন্তর না দেখে হারু ব্যাপারী বসে থেকেই দুকদম এগিয়ে এলো। তারপর বিদ্যুৎ বেগে বা হাতখানা বাড়িয়ে দিল বুড়িকে ধরবে বলে, কিন্তু তার আগেই হারু ব্যাপারীকে চমকে দিয়ে ঝপাট শব্দে খালের জলে ঝাঁপিয়ে পড়ল বুড়ি। তার এতক্ষণ শীত শীত লাগছিল, কিন্তু এখন খালের জলে পড়ার পর মনে হচ্ছে এই জলটাকে কেউ যেন কুসুম গরম করে রেখেছে। আরামে বুড়ির চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। পুরো পথটাই মন খারাপ করেছিল তানিয়া। এমনকি লঞ্চ থেকে আজ দুপুরে যখন তারা রায়গঞ্জ ঘাটে নামলো, তখনও মারুফ বারবার চেষ্টা করছিল তানিয়াকে স্বাভাবিক করতে, কিন্তু তাতে লাভ খুব একটা হচ্ছিল না। তাদের বিয়ে হয়েছে 6 মাস 19 দিন। এই 6 মাস 19 দিনে তারা কমপক্ষে 20 বার ট্যুরে যাওয়ার পরিকল্পনা করেছে। থাইল্যান্ডের পাতায়া থেকে শুরু করে নেদারল্যান্ডসের আমস্টারডাম, ভারতের কাশ্মীর থেকে শুরু করে সমুদ্রমগ্ন মালদ্বীপ। কিন্তু শেষ অবধি তাদের আর কোথাও যাওয়া হয়নি। না যাওয়ার কারণ মারুফের চাকরি। সে বিয়ের আগে আগে নতুন চাকরিতে জয়েন করেছে। জয়েন করে বিয়ের জন্য লম্বা ছুটি নিতে হয়েছিল। সেই ছুটির পর অফিস থেকে আবার বড়সড় ছুটি নেওয়ার তার উপায় ছিল না। এবার হুট করে দিন পাঁচেক ছুটি জুটে গিয়েছিল। মারুফ অবশ্য ছুটির ব্যাপারে আগেভাগে কিছুই জানতো না। অফিসের বড় একটা প্রজেক্ট আচমকা ক্যান্সেল হয়ে যাওয়ায় সুযোগটা পেয়েছিল সে। কিন্তু হুট করে ছুটি পেয়ে যাওয়ায় আনন্দ যেমন আছে, তেমন বিপদও কম কিছু নয়। এই ছুটি কাটানো নিয়ে আগেভাগে দারুণ কোনো পরিকল্পনা করা যায় না। দূরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া যায় না। এবারের ঘটনাও তাই। তবে 5 দিন ছুটিতে দেশের বাইরে কোথাও বেড়াতে যাওয়া না গেলেও কক্সবাজার কিংবা বান্দরবন তো অন্তত যাওয়া যেত। তানিয়ার ইচ্ছেও ছিল তাই, কিন্তু মারুফ আচমকা ঘোষণা করল এই 5 দিনের ছুটি কাটাতে তারা যাবে নীলতলি। মারুফ যে নানাবাড়িতে খুব একটা গিয়েছে তেমন নয়, তবে ছেলেবেলায় একবার মায়ের সঙ্গে গিয়ে বেশ কিছুদিন থাকতে হয়েছিল সেখানে। সেবার বাবার সঙ্গে কি নিয়ে ভয়াবহ ঝামেলা হয়ে গেল মায়ের। সেই ঝামেলার কারণেই মা রাগ করে দীর্ঘদিনের জন্য তাকে নিয়ে নীলতলি চলে গেলেন। মারুফের আপন নানি মারা গিয়েছিল বহু আগেই। তার নানা পরে আবার বিয়ে করেছেন। সেই ঘরে তাদের 2টি পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তানদের নাম আলাল আর দুলাল। মারুফের মা আসমা আক্তার দীর্ঘদিনেও বাবার সেই দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি। ফলে বিয়ের পর বাবার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি তিনি। কিন্তু সেবার এক প্রকার বিপদে পড়েই তাকে নীলতলি যেতে হয়েছিল। মারুফের নানা অবশ্য কন্যা ও নাতির যত্নে কোনো কমতি রাখেননি। মারুফের সৎ নানিও মানুষ হিসেবে ভালো। আসমা আক্তারের সাথে তার বয়সের পার্থক্য বছর 10 হলেও একটা মা মা ব্যাপার তিনি রপ্ত করে ফেলেছিলেন। তার পিঠাপিঠি 2 পুত্র আলাল দুলাল মারুফের চেয়ে বছর 7 বড়। সেই বয়সেই তারা দেখতে শুনতে বেশ দশাসই হয়ে উঠেছিল, আচার আচরণেও খানিকটা দুরন্ত। মারুফের এখনও স্পষ্ট মনে আছে, আলাল আর দুলাল ছোট্ট মারুফকে সারাক্ষণ কোলে কাঁধে নিয়ে ঘুরত। বাড়ির উত্তর দিকে টলটলা জলের বিশাল পুকুর, সেই পুকুরের চারপাশ জুড়ে হিজল গাছ। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সেই হিজল গাছের ফুলে ফুলে ছেয়ে থাকত। কাক ভরে মারুফ যখন মামাদের সঙ্গে পুকুর পাড়ে বড়শি তুলতে যেত, তখন তার চোখে লেগে থাকত বিস্ময়ের ঘোর। পুরো পুকুরের জল ছেয়ে থাকত লাল হিজল ফুলে, যেন পুকুরের জলে কেউ রং মাখিয়ে রেখেছে। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। মারুফ এখনও চোখ বন্ধ করলেই সেই দৃশ্য দেখতে পায়। বুকের ভেতর তখন কেমন আকুলি বিকুলি করে ওঠে। মনে হয় সে যদি এক্ষুনি ছুটে যেতে পারত সেই পুকুর পাড়ে, সেই হিজল গাছের তলায়, সেই ঝুম বৃষ্টির টিনের দোতলা ঘরে। প্রায় 25 বছর পর আবার নীলতলি যাচ্ছে মারুফ। সেবার বাবা মায়ের ঝামেলা মিটে যাওয়ার পর আর নানা বাড়ি যাওয়া হয়নি তার। নানার মৃত্যুর সময়
ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা চলছিল বলে যেতে পারেনি। তার মা আসমা আক্তারও সেবারই শেষ গিয়েছিল। তারপর সৎমা কিংবা ভাইদের সাথে আর সেভাবে কোনো যোগাযোগ হয়নি তার। তাছাড়া আরও পরে একটু দেরি করেই মারুফের মা বাবা দ্বিতীয় সন্তান নিয়েছিল। তাদের সেই দ্বিতীয় সন্তানের নাম সোহান। সমস্যা হচ্ছে মারুফের এই ছোট ভাইটি শারীরিক প্রতিবন্ধী। সে হাঁটতে পারে না, উঠে দাঁড়াতে পারে না, এমনকি ঠিকঠাক কথাও বলতে পারে না। এই নিয়ে মারুফের মা বাবা সারাক্ষণ ভীষণ দুশ্চিন্তায় থাকতেন। এর মধ্যে হঠাৎ করেই মারুফের বাবাও মারা গেলেন। মারুফের মা ভেঙে পড়লেন আরও বেশি। ফলে নীলতলির সঙ্গে মারুফদের অদৃশ্য সম্পর্কের অতি সামান্য যে সুতোটুকু ছিল সেটুকুও মুছে গেল অতি দ্রুত। তবে আজ এত বছর পর মারুফ যে আবার নীলতলি যাচ্ছে তা আসলে হুট করে নয়, বরং বহু বছর ধরেই এই ইচ্ছেটা সে অবচেতনে বুকের ভেতর পুষে রেখেছিল। তানিয়ার সঙ্গে যখন পরিচয়, তারপর প্রেম, ঠিক তখন থেকেই। তানিয়ার বর্ষাকাল অসম্ভব পছন্দ। কোনো একদিন নীলতলিতে নানাদের সেই হিজল ফুলে ছাওয়া পুকুরের পাশে বসে তানিয়াকে বর্ষাকাল দেখানোর একটা সুপ্ত ইচ্ছে ছিল তার। কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকেই সোহানকে নিয়ে মা যে শারীরিক ও মানসিক যুদ্ধটা করছেন, তাতে তাকে একা রেখে কোথাও যেতে কখনো সাহস হয়নি মারুফের। সেই সুযোগটাই যেন এবার এত বছর পর মিলে গেল। জ্যৈষ্ঠ আসতেই আসতেই টানা বৃষ্টি। সেই বৃষ্টিতে বেশ আগেভাগেই জলে টইটুম্বুর হয়ে উঠেছে নদীনালা, খালবিল। তার মধ্যে আচমকা এমন ছুটি, মারুফ আর নিজেকে সামলে নিতে পারল না। তার বিশ্বাস ছিল এখানকার বর্ষা দেখেই তানিয়া বিস্ময়ে ডুবে যাবে। তানিয়াকে চমকে দিতে চেয়েছিল সে, কিন্তু মারুফের ধারণা ভুল প্রমাণিত করে দিয়ে গতকাল রাত থেকেই থম মেরে আছে তানিয়া। এই আজ দুপুর অবধি তা একটুও কমেনি। তার উপর মাঝ নদীতে গত রাতের তুমুল ঝড় দেখে আরও গুটিয়ে গেছে সে। দুপুর নাগাদ রায়গঞ্জ লঞ্চঘাটে নেমে ঢাকায় চলে যাওয়ার জন্য এক দফা ঝগড়াও করেছিল, কিন্তু মারুফ তাতে খুব একটা গা করেনি। সে নীলতলির পথ ধরেছে। রায়গঞ্জ থেকে নীলতলির দিকে রাস্তাঘাট তেমন একটা হয়নি, আর যা কিছু আছে বর্ষা আসতে না আসতেই তা জলে ডুবে বিল হয়ে গেছে। এই সময়টাতে তাই রায়গঞ্জ থেকে নীলতলি যাওয়ার একমাত্র উপায় জলপথ। শেষবার সেই শৈশবে যখন এসেছিল মারুফ, এখনও স্পষ্ট মনে করতে পারে সে বিশাল বিস্তৃত বিলের মাঝখান দিয়ে নৌকায় পাল তুলে গিয়েছিল তারা। এখন অবশ্য ইঞ্জিনের ট্রলারে করে ঘণ্টাখানিকের পথ নীলতলি। মারুফ সেই ট্রলারেই যেত, কিন্তু কিন্তু তাকে অবাক করে দিল ঘাটে ফেরানো একটা ছইওয়ালা নৌকা। নৌকার মাঝির নাম জয়নাল। জয়নাল মাঝি দাঁত কেলিয়ে হেসে বলল, কই যাইতেছেন কন? ট্রলারের আগে যদি না গেছি তো আমার নাম জয়নাল মাঝি না? মারুফ মৃদুকণ্ঠে বলল, ট্রলারের আগে যেতে হবে না, নৌকা না ডুবলেই হবে, আমরা কেউ সাঁতার জানি না। হাতর না জানলে কোনো সমস্যা নাই, পানিতে পড়লে খালি দুই পাশে হাত পা লড়াইবেন, দেখবেন মাছের লাহান ভাইসা রইছেন। জয়নাল মাঝির কথা শুনে আরও ভড়কে গেল তানিয়া। তার মুখ পাংশুবর্ণ হয়ে গেল। মারুফ অবশ্য নৌকায় উঠে তার পিঠের বিশাল ট্রাভেল কিটস থেকে দুখানা লাইফ জ্যাকেট বের করলো। সেগুলো ফুলিয়ে একটা তানিয়াকে পরিয়ে দিল, আরেকটা পরে নিল নিজে। তানিয়া লাইফ জ্যাকেট পরলেও মারুফের সঙ্গে কোনো কথা বলল না। সে নৌকার ভেতরে চুপ মেরে বসে রইল। মারুফ নৌকার গলুইয়ের কাজটাতে গিয়ে দাঁড়ালো, যেন স্মৃতির বুক পকেটে জমানো টুকরো টুকরো স্মৃতিগুলোকে জোড়া লাগিয়ে আস্ত একটা দৃশ্যকল্প তৈরির চেষ্টা। কিন্তু সেই চেষ্টা কাজে লাগছে না। ঘণ্টাখানেক হয়ে গেলেও কিছুই মেলাতে পারল না সে। সেই বিশাল বিস্তৃত বিল কোথাও নেই। তার জায়গায় সরু সরু খাল, খাল ভর্তি ভেসে আছে কচুরিপানা। খালের দুই ধারে বেশিরভাগ জায়গা জুড়েই পাকা বা টিনের ঘর। বড় বড় রেইন ট্রি গাছ দুপাশ থেকে কুর্নিশ করা ভঙ্গিতে ঝুঁকে আছে খালের ওপর। এই অঞ্চল নিচু বলে বছরের বেশিরভাগ সময়ই জলে ডুবে থাকে। ফলে অবকাঠামোগত উন্নয়ন তেমন হতে পারেনি। তবে গত 20-25 বছর যে কি সুদীর্ঘ সময়, এখানে না এলে যেন বুঝতেই পারত না মারুফ। খুব বেশি একটা উন্নয়ন বা আধুনিকতার ছোঁয়া না লাগলেও কেমন অন্য অচেনা এক জায়গা হয়ে গেছে শৈশবের সেই স্মৃতিময় নীলতলির পথ। নানাবাড়ির সেই পুকুরটা কি তাহলে আর আছে? থাকার কথা না। 25 বছর সুদীর্ঘ সময়। এই সময় কোনো কিছুই আর আগের মতো থাকার কথা না। মারুফের মনটা আচমকা খারাপ হয়ে গেল।
সে বোকার মতো সেই পুকুর পাড়, সেই হিজল ফুল, সেই হিজল ফুলে ছাওয়া জল বুকের মধ্যে কি সযতন সতর্কতায় এতকাল আগলে রেখেছিল। কিন্তু একবারের জন্য ভাবেনি যে সেসব আর তেমন নেই, থাকার কথাও না। তাহলে নীলতলি কেন সে যাচ্ছে? তীব্র এক মন খারাপের হাওয়া যেন হু হু করে বুকের ভেতরটা শূন্য করে দিতে থাকলো মারুফের। সে ধীর পায়ে এসে তানিয়ার পাশে এসে বসে রইল, চুপচাপ, নিঃশব্দ, নড়ল না অবধি। মারুফের এখন আর নীলতলি যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে নৌকা ঘুরিয়ে রায়গঞ্জে ফিরে যেতে, তারপর ফিরতি লঞ্চে ঢাকায় ফিরে যেতে। কিন্তু তানিয়াকে সে কথা বলার সাহস বা ইচ্ছে কোনোটিই হলো না তার। মারুফের সম্ভবত খানিকটা তন্দ্রা লেগে এসেছিল। এই মুহূর্তে তাকে ডেকে ওঠালো তানিয়া। মারুফ প্রথমে কিছু বুঝে উঠতে পারল না। সে বোকার মতো তাকিয়ে রইল তানিয়ার দিকে। তারপর ভালো করে বাইরে তাকিয়ে দেখল এই জায়গার আশেপাশে বাড়িঘর তেমন নেই। খালের দুই ধারে উঁচু নলখাগড়ার বন। সেই নলখাগড়ার বনের ওপরে আকাশ। সেই আকাশ কালো করে বৃষ্টি নেমেছে, তুমুল বৃষ্টি। বৃষ্টিতে ভেসে যাচ্ছে নৌকার গলুই। গলুই ছাড়িয়ে খালের টলটলা জল, কচুরিপানা, রেইনট্রির ডাল। কি যে সুন্দর, কি যে অদ্ভুত সুন্দর, মায়াময় এক আকাশ, মোহময় এক জগৎ। মারুফ এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারল না। তানিয়া আচমকা উঠে দাঁড়ালো। তারপর গা থেকে লাইফ জ্যাকেটটা খুলে ফেলতে ফেলতে বলল, ব্যাগ থেকে আমার নীল শাড়িটা দাও তো। মারুফ ভ্যাবাচাকা খাওয়া গলায় বলল, নীল শাড়ি কেন? তবে কি লাল শাড়ি দিতে চাও? দাও তাহলে, লালটাই দাও। মারুফ তানিয়ার কথা কিছু বুঝল না। সে ব্যাগ থেকে তানিয়ার নীল শাড়ি বের করে দিল। নৌকায় বসে এই মুহূর্তে সালোয়ার কামিজ পাল্টে শাড়ি পরার মতো অবস্থা নেই। জয়নাল মাঝি বারবার ভেতরে উকি দিয়ে তাকাচ্ছে। তানিয়া তাই কামিজের উপরেই অদ্ভুত উপায়ে শাড়ি পরে ফেলল। তারপর মারুফের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বলল, চলো, বৃষ্টিতে ভিজব। তানিয়া আর মারুফ দাঁড়িয়ে আছে নৌকার গলুয়ে। এখানে খাল এসে মিলেছে জলে ডুবে যাওয়া ধানের খেতে। সেই জলে এক অপার্থিব সঙ্গীতের সুর তুলে ঝরে যাচ্ছে বৃষ্টি। মারুফ দুহাতে কোমর জড়িয়ে ধরে আছে তানিয়ার। তার ভয় হচ্ছে তানিয়া না ছিটকে জলে পড়ে যায়। তানিয়াকে দেখে অবশ্য মনে হচ্ছে না সে সব কিছু ভাবছে। সে ডানামেলা গাংচিলের মতো দুহাত ছড়িয়ে যেন উড়ে যেতে চাইছে। মারুফের আচমকা মনে হলো নানাবাড়ির সেই পুকুর, সেই হিজল গাছ, সেই ঝুম বৃষ্টির টিনের ঘর না থাকলেও আর ক্ষতি নেই। তানিয়াকে যে বৃষ্টি দেখাবে বলে সে নিয়ে এসেছিল, এখন মনে হচ্ছে সে সম্ভবত তার চেয়েও অসাধারণ বৃষ্টি দেখে ফেলেছে। তানিয়া আচমকা বলল, আমি সাঁতার শিখতে চাই। মারুফ অবাক ভঙ্গিতে বলল, সাঁতার কেন? তানিয়া মুখটাকে আকাশের দিকে তুলে চোখ বন্ধ করে ফেলল। তারপর হাত ইশারা করে বলল, ওই যে ওদিকে তাকাও। মারুফ তাকালো। এই প্রবল বৃষ্টিতে চারপাশ যেন ঝাপসা হয়ে আছে। তার উপরে চারপাশে দেখার মতো এত এত বিষয় রয়েছে যে আলাদা করে তানিয়া তাকে কি যে দেখতে বলল সে বুঝতে পারল না। তানিয়া আবার কথা বলল, একটা ছোট্ট মেয়ে নৌকা থেকে লাফ দিয়ে পানিতে পড়েছে, এখন জলের ভেতরে কান ডুবিয়ে কেমন মাছের মতো ভেসে আছে, দেখেছ? মারুফ মেয়েটিকে দেখল। সে খানিকটা আতঙ্কিত গলায় বলল, এখানে এই ঝড়ে বৃষ্টির ভেতরে মেয়েটা একা একা কি করছে? তানিয়া বলল, মেয়েটার সাথে তার বাবাও আছে, খেয়াল করে দেখো, পেছনেই ঝোপের কাছে একটা ছোট ডিঙি নৌকাও আছে, সেই নৌকায় তার বাবা। দৃশ্যটা সুন্দর না? মারুফ মেয়েটার দিকে আবারও তাকালো, কিন্তু এই দৃশ্য তার কাছে কেমন যেন সুন্দর মনে হলো না, বরং মনে হলো এই দৃশ্যটার কোথায় যেন অন্যরকম কিছু একটা রয়েছে। কিন্তু সেই অন্যরকম কিছু একটা মারুফ ধরতে পারল না। তানিয়া আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ রেখেই বলল, আমার কাছে ভালো একটা ক্যামেরা থাকলে এই ছবিটা আমি তুলে রাখতাম। প্রবল বৃষ্টিতে বাবা নৌকায় বসে আছে আর তার মেয়েটা পানির ভেতরে কান ডুবিয়ে ভেসে আছে, কি সুন্দর। মারুফ এবার আর কথা বলল না। সে চিন্তিত ভঙ্গিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি হাঁচড়ে পাচড়ে সাঁতার কেটে তাদের নৌকার দিকেই আসার চেষ্টা করছে, কিন্তু তীব্র স্রোতের কারণে খুব একটা সুবিধা করতে পারছে না। পেছনে নৌকা থাকায় তার বাবা ছুটে এসে মেয়েটিকে ধরতে চাইছিল, কিন্তু আচমকা মারুফদের দেখে সে যেন থমকে দাঁড়ালো। তানিয়া বলল, আমার খুব ইচ্ছে করছে এমন বৃষ্টির সময় জলের ভেতরে কান ডুবিয়ে বৃষ্টির শব্দ শুনতে।
মারুফ এবার কোনো কথা বলল না। জবাব না পেয়ে তানিয়া চোখ তুলে তাকালো, তারপর বলল, কি হলো? মেয়েটা এদিকেই আসছে। এদিকে কেন আসবে? কি জানি, তবে মেয়েটা সম্ভবত ভয় পেয়েছে খুব। ভালো করে তাকাও ওর দিকে। তানিয়া এবার ঘাড় ঘুরিয়ে তাকালো এবং এই প্রথম তার মনে হলো মেয়েটা তীব্র আতঙ্ক নিয়ে তাদের দিকেই ছুটে আসছে, যেন পেছন থেকে ভয়ঙ্কর কিছু তাকে তাড়া করছে। মারুফদের নৌকায় জয়নাল মাঝি অবশ্য মেয়েটাকে চিনল। সে নৌকার ওপাশ থেকে চেঁচিয়ে বলল, ওই সেমড়ি, এইখানে মরতে আসছো যখন? দেখছোস কামড়া ঠাডা পড়তেছে। মারুফ জয়নাল মাঝির দিকে ঘুরে তাকিয়ে বলল, ওকে চেনেন আপনি? চিনব না আবার? এরে সবাই চেনে। বিশ্বরে এক শেষ। হানিফ করাতির মাইয়া সে। নাম বুড়ি। বুড়ি? তানিয়া খানিক অবাক হলো। জয়নাল মাঝি বলল, নাম অন্য কিছু আসিল, কিন্তু ছোটকাল থেকেই ওর আচার ব্যবহার কথাবার্তা বড় মানুষের মতো। এই জন্যই সবাই ওরে বুড়ি বুড়ি করত। ওই করতে করতেই এখন নাম হইয়া গেছে বুড়ি। হারু ব্যাপারী এতক্ষণে নিজেকে সামলে নিয়েছে। বুড়ি মারুফদের নৌকার কাছে আসতে না আসতেই সে জোর বৈঠা চালিয়ে হাজির হয়ে গেল। হারু ব্যাপারী চায় না বুড়ি তার নামে উল্টোপাল্টা কিছু বলুক। জয়নাল হাঁক মেরে বলল, হারু ভাই, এইখানে কি করেন? আর এই সেমড়ি আইলো করথন? হারু ব্যাপারী মুখে যথাসাধ্য হাসি টেনে বলল, আর কইস না জয়নাল, এই সেমড়ি লইয়া পড়ছি মহা ঝামেলায়। আইছিলাম গায়ের লাইগে কয়টা ঘাস কাটতে, আইসা দেখি ও আইছে হাঁসের ছাওয়ের খোঁজে। হাঁস গেছে খালের ওই পারে, তো ওই পারে দিয়ে অসনের জন্য নাওরে উঠাইলাম, কিন্তু নাওরে ঘাসের মধ্যে আসিল ঢোড়া সাপ। সে সেই সাপ দেখা দিছে চিক্কুর, তারপর লাফাই পড়ছে পানির মধ্যে। এতক্ষণে ঘটনা পরিষ্কার হলো মারুফ ও তানিয়ার কাছে। সাপ দেখেই এমন ভয় পেয়ে ছুটে আসছিল মেয়েটা। বুড়ি অবশ্য কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই তাকে পানি থেকে টেনে তুলে নৌকায় উঠালো হারু ব্যাপারী। বুড়ি তখন ক্লান্ত, বিধ্বস্ত, ভীত। বড় বড় দমে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে সে। হারু ব্যাপারী মারুফদের দিকে তাকিয়ে বলল, এরা কারা? যাইব কই? জয়নাল বলল, সে ঢাকা তো নাইছে, আলাল দুলাল খাগো ভাইগনা। তাগো আগের ঘরের বই নাইছে না, ঢাকায় থাহে, হ্যার পোলা। হারু ব্যাপারী যেন মুহূর্তে সতর্ক হয়ে উঠল। সে মাথা নিচু করে সালাম দিয়ে বলল, তাইলে তো আমাগো ভাগনা। তা ভাগনা, এই ঝড় বৃষ্টির মধ্যে খবর না দিয়া এইভাবে চলে আইলেন? কত বিপদ আপদই তো হইতে পারত। মারুফ গলা উঁচু করে জানতে চাইল, কিসের বিপদ? গাঁও গ্রামে বর্ষাকালে বিপদ আপদের হাত পাও আছে, আর আইলেন যখন টলারে আইতেন। মারুফ অবশ্য হারু ব্যাপারীর কথার আর জবাব দিল না। হারু ব্যাপারী লোকটাকে তার পছন্দ হলো না। কেমন বারবার তানিয়ার দিকে তাকাচ্ছিল। ভেজা কাপড়ের একটা মেয়ের দিকে এভাবে প্রকাশ্যে তাকাতে যে কারোরই সংকোচ হওয়ার কথা, কিন্তু তার মধ্যে সেসবের কোনো বালাই দেখা গেল না। তার উপর এতক্ষণে তারা দুজনে নিশ্চিত হয়েছে যে এই মেয়েটা তার নিজের মেয়ে নয়। মারুফ জয়নাল মাঝিকে বলল, মেয়েটা শীতে কাঁপছে, ওকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবেন না? জয়নাল মাঝি আঙুল উঁচিয়ে বাদিকে নির্দেশ করে বলল, ওই তো ওইখানে হানিফ করাতের বাড়ি, ও একলাই যাইতে পারবো। কিরে সেমডি, যাইতে পারবি না? বুড়ি কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই হারু ব্যাপারী বলল, আপনারে চিন্তা করেন না, আমি দিয়া মনে। মারুফের মনটা কেমন খচখচ করছিল, কিন্তু এখানে তার তেমন কিছুই করার ছিল না। একটা গোপন অস্বস্তি নিয়ে সে নানাবাড়ি পৌঁছল। নানাবাড়িটা আক্ষরিক অর্থেই তার আগের মতো নেই। উঠানের এক পাশে দাঁড়িয়ে থাকা সেই পুরনো কাঠের দোতলা বাড়িটা নেই। সেখানে পাশাপাশি দুখানা বড় পাকা দালান। তার দুই সৎমামা আলাল আর দুলাল খা বাবার টিনের ঘর ভেঙে পাকা দালান করেছেন। ফি বছর বন্যা হয় বলেই হয়তো মাটি কেটে বাড়ির ভিটে উঁচু করা হয়েছে। বড় বড় গাছপালাও তেমন একটা নেই। তবে মারুফ অবাক হয়ে আবিষ্কার করল, সেই পুকুরটা এখনও রয়েছে, বরং আগের চেয়েও যেন আরও খানিকটা বড়ই হয়েছে। পুকুরের চারপাশটা সুন্দর করে বাধাই করা হয়েছে। দুদিকে শান বাঁধানো ঝকঝকে দুটি ঘাট, সেখানে চমৎকার বসার জায়গা। তবে হিজল গাছগুলো আর নেই। নেই বড় বড় জারুল, সোনালো ফুলের গাছগুলো। মন খারাপ হতে হতেও কেমন যেন মন খারাপ হলো না মারুফের, বরং মনে হলো গাছগুলো থাকলে হয়তো এই পুকুরের সঙ্গে আরও বেশি বেমানানি হতো। বরং এখানে বসে রাত জেগে জ্যোৎস্না দেখা যাবে। মাথার উপর ঝুঁকে থাকা গাছের ডালপাতারা আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ছুটির দিন কটা শেষ অবধি মনে হচ্ছে ভালোই কাটবে।
ভালো অবশ্য কাটল না। মারুফ বিস্মিত হয়ে আবিষ্কার করল তার আশায় এ বাড়ির কেউ খুব একটা খুশি হয়নি। বড় মামা আলাল খাঁ বাড়িতে ছিলেন না, ছিলেন ছোট মামা দুলাল খাঁ। তিনি মারুফকে দেখেই বললেন, এই ঝড় বৃষ্টির মধ্যে কেন আইসো ভাইগনা? গ্রামগঞ্জে বেড়াতে আইতে হয় শীতকালে, তখন রস পিঠা খাইবা। বৃষ্টি বাদলও নাই, রাস্তাঘাট থাকবো খনখনা হুক না, চলাচলতি কইরা আনন্দ পাইবা। মারুফ বলল, আমরা বৃষ্টি দেখতে এসেছি মামা। দুলাল খাঁ হো হো করে হাসলেন, যেন এমন উদ্ভট কথা তিনি জীবনেও শোনেননি। তারপর হাসি থামিয়ে বললেন, বৃষ্টি দেখতে আইছো? দেখো, কি দেখবা? শহরে পাকা ঘর, পাকা রাস্তায় থাহো, বৃষ্টি কি জিনিস টের পাও না। এই প্যাক কাদার মধ্যে এই 2 দিন থাকলেই বুঝবা বৃষ্টি কি জিনিস। ভাত খাইতে বইলে দেখবা লাভ দিয়া ব্যাং পড়বো প্লেটের মধ্যে। 2 দিন আগে আমাকে হাসিরা বুয়া ভাত খাইতে গিয়া দেখে মুখের মধ্যে নরম ঠান্ডা ঠান্ডা কি জানি হারিকেনের আলোয় ঠিক মতো দেখতে পায় না, থু দিয়া ফালাইয়া দেখে ব্যাঙের ছোট্ট ছাও লাভ দিয়া পাকার পার। দুলাল খা আবারও হো হো করে হাসলেন। মারুফ অবশ্য এই ঘটনায় হাসির কিছু খুঁজে পেল না, তার বরং গা ঘিন ঘিনে অনুভূতিতে পেট গুলিয়ে বমি আসতে লাগলো। সমস্যা হলো রাতের বেলায় তারা থাকবে কোথায় সেটা নিয়ে। দুই মামার বই ভাবছে সে অন্যজনের ঘরে থাকবে। যেহেতু তারা এসে সরাসরি ছোট মামা দুলাল খাঁর ঘরে উঠেছে, সেহেতু তাদের জিনিসপত্রও সব সেই ঘরেই। রাতে তারা সেই ঘরেই খেলো, কিন্তু তাদের ঘুমানোর জন্য কোনো ঘর আর দেখিয়ে দেওয়া হচ্ছে না। তানিয়া আর মারুফ অসহায়ের মতো উঠানে, বাগানে, পুকুর পাড়ে ঘুরে বেড়াতে লাগলো। তাদের ভাব দেখে মনে হচ্ছে আজ রাতখানা তারা বাড়ির আশপাশে ঘোরাঘুরি করেই কাটিয়ে দিবে। তানিয়া অবশ্য একবার গলা নামিয়ে বলল, এদের ঘটনা কি মারুফ? মারুফ এদিক সেদিক তাকিয়ে বলল, কি ঘটনা? এই যে আমরা এলাম, দেখে তো মনে হচ্ছে না আমাদের আশায় এরা খুব খুশি হয়েছে, বরং স্পষ্ট বিরক্ত হয়েছে। সেই বিরক্তি ঢাকার কোনো চেষ্টাও তারা করছে না। মারুফ বিব্রত ভঙ্গিতে হাসল, আরে তা না, হঠাৎ করেই কাউকে না জানিয়ে শুনিয়ে চলে এসেছে তো। এরা কেউই বুঝতে পারছে না কি করবে না করবে। তাই বলে আমাদের থাকার ঘরখানাও দেখিয়ে দিবে না? দেবে না কেন, অবশ্যই দেবে। ইনফ্যাক্ট দেওয়ার চেষ্টাই চলছে। ছোট মামার কাছে শুনলে না, এখানে বর্ষাকালের অবস্থা, ঘর বাড়ি সব স্যাঁতসেঁতে হয়ে যায়, পোকামাকড় ব্যাঙ এখানে সেখানে টুপটাপ করে পড়তে থাকে। এখন আমাদের যেই ঘরখানা দিবে সেটা একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে না? আমরা শহর থেকে এসেছি, একটু গোছগাছেরও ব্যাপার আছে। এমন তো নয় যে আমরা আগে ভাগেই জানিয়ে এসেছি। তাহলে ঠিক দেখতে একদম পরিপাটি করে গোছানো ঘর। তানিয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। সে বুঝতে পারছে মারুফ নিজেও বেশ বিস্মিত এবং বিব্রত। তারা আরও খানিকক্ষণ পুকুর পাড় ধরে হাঁটল, চুপচাপ পাশাপাশি। রাজ্যের ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছিল তানিয়ার। পরনের পোশাক টোশাক ছেড়ে খানিক হালকা হওয়ার ব্যাপারও তো রয়েছে, কিন্তু কি করবে বুঝতে পারছে না। খুব অস্বস্তি লাগছে শরীর জুড়ে। বিষয়টা বুঝতে পেরে মারুফ বলল, আসলে বড় মামা তো এখনো ফেরেনি। বড় মামা বাড়ি ফিরলেই দেখবে কি হইচই পড়ে যাবে আমাদের নিয়ে। ছোটবেলায় কি হয়েছিল জানো? উত্তরের বিলে শাপলা ফুটেছে, যেন তেন শাপলা নয়, বিল ভর্তি ধবধবে সাদা শাপলা। দূর থেকে দেখে মনে হচ্ছে হাজার হাজার বক পাখি দাঁড়িয়ে আছে। সেই শাপলাকে গ্রামের লোকজন বলে বক শাপলা। এক জ্যোৎস্নারাতে আমি হঠাৎ বায়না ধরলাম, আমি সেই বক শাপলা দেখব। দেখবই, কিন্তু অত রাতে সেই ইচ্ছে কে পূরণ করবে? মা শুনলে তো পিঠের চাল তুলে দেবে। তাহলে উপায়? উপায় হলো বড় মামা আর ছোট মামা। তারা সেই রাতে চুরি করে ডিঙি নৌকা বের করলো। বড় মামা চুপি চুপি আমাকে কাঁধে তুলে নিল, যদি অন্ধকারে আমি নিঃশব্দে ঘর থেকে বের হতে না পারি। কিন্তু যেই উঠোনে নামতে গেল, অমনি ঘরের দাওয়ায় হোঁচট খেয়ে পড়ে গেল সে মাটিতে, সঙ্গে আমিও। আর যাই কোথায়, ঘর থেকে মায়ের চিৎকার চেঁচামেচি, কে, কে ওখানে? তানিয়া এবার বিরক্তই হলো। সে মারুফকে থামিয়ে দিয়ে হাই তুলতে তুলতে বলল, তোমার এই আলাল দুলাল মামার গল্প বহুবার শুনেছি, এখন আর শুনতে ইচ্ছে করছে না। এখন আমার কি ইচ্ছে করছে জানো? কি? আমার এখন ইচ্ছে করছে টান টান ধবধবে সাদা বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমোতে। তোমার ইচ্ছে হলে তখন তুমি আমার কানের কাছে যত ইচ্ছে গল্প করো, আমি ঘুমের মধ্যেই শুনবো। না করব না, কিন্তু এখন আর এসব গল্প শুনতে ইচ্ছে করছে না। তানিয়ার বলার ভঙ্গিটা এমন ছিল যে মারুফের মন খারাপ হয়ে গেল। যদিও সে মন খারাপটাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করলো, নানাভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে বড় মামা এলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আবার তারা সেই আগের ছেলেবেলার
মামাবাড়িটাকে ফিরে পাবে, সব কিছু ঠিকঠাক মনে হবে। এত বছর পর সেই ছোট্ট মারুফ তার বউ নিয়ে এসেছে, চারধারে একটা তুমুল হট্টগোল না হলেই যায় না। মারুফ মনে মনে একভাবে প্রার্থনা করতে থাকলো। খানিক রাত বাড়তে বড় মামা আলাল খা বাড়িতে এলেন। খুব গম্ভীর মুখে তিনি মারুফ আর তানিয়ার সঙ্গে কথাবার্তা বললেন। তোমার মায়ের খবর কি? জি ভালো। শ্বশুরবাড়ির সবাই কেমন? এই তো মামা, ভালোই। মারুফ তার সেই ছোটবেলার আলাল মামাকে এই বড়বেলায় দেখে যথেষ্ট হতাশ হয়েছে। তার মাথা প্রায় নাড়া, চোখে সুরমা, পরনে লম্বা আলখাল্লার মতো পোশাক, তবে মুখে দাড়ি নেই। হারিকেনের আবছা আলোয় মারুফ বুঝতে পারল না তার কি দাড়ি ওঠে না, নাকি ইচ্ছে করেই দাড়ি রাখেননি। আলাল খা কথা বলছেন ধীর, স্থির, শান্ত কণ্ঠে। অথচ ছোটবেলায় এই মানুষটি কি দুরন্ত ছটফটে ছিলেন। তাকে দেখে অবশ্য বোঝার কোনো উপায় নেই যে তিনি সেই ছোটবেলার আলাল মামা। দেখতে বয়সের চেয়ে বেশি বয়স্ক মানুষ বলে মনে হচ্ছে তাকে। তোমার মায়ের শরীর স্বাস্থ্য সব ভালো? মারুফ বলল, জি মামা, মা মোটামুটি ভালোই আছেন। আর কি খবর? এই তো, বাবার মৃত্যুর পর মা একটু বেশিই ভেঙে পড়েছিলেন। ঢাকায় তোমাকেও একটা জমি নিয়া শুনছিলাম ঝামেলা চলতেছে, সেইটার খবর কি? বাবা পার্টনারশিপে জমি কিনেছিলেন, কিন্তু ওটার পুরো টাকা শোধ করতে পারেননি। ফলে বাবার অন্য পার্টনারদের কাছ থেকে আমরা জমিটাও বুঝে পাইনি। হুম, জমি জমা দখলে রাখার ব্যাপারটা সহজ না। জি মামা। তারপর আছে সোহান। সোহানের অবস্থা তো জানেনি। হুম, তা কি অবস্থা? সে কি আর ভালো হইব না? ডাক্তার কবিরাজ দেখাও না, তারা কি বলে? অনেক দেখিয়েছে, কিন্তু ওর সমস্যাটা জন্মগত, ফলে তেমন একটা আশা নেই। তারপরও আমরা যতটা সম্ভব চেষ্টা তো করছি। হুম, আল্লাহর উপর কোনো হাত নাই কারোর। জি মামা, তবে এইসব নিয়ে মা খুব দুশ্চিন্তা করেন। তাছাড়া মার বয়সও তো কম হয়নি। আলাল খা বেশি কথা বাড়ালেন না। তিনি কি এক সালিশ করতে রাতে আবার বেরিয়ে গেলেন। শেষ পর্যন্ত মারুফদের থাকার ব্যবস্থা হলো দুলাল খার ঘরেই। কিন্তু সারা রাত কেন যেন একটুও স্বস্তি বোধ করল না মারুফ, যদিও বিষয়টা তানিয়ার কাছে ধরা দিতে চাইল না সে। তানিয়া অবশ্য নিজ থেকেই তাকে ডাকলো। আমার না একটু ভালো লাগছে না মারুফ। কি ভালো লাগছে না? তোমার মামাদের। কিছুক্ষণ চুপ করে থেকে ইতস্তত গলায় তানিয়া বলল, এই বাড়ির সবাই একটু কেমন যেন, অদ্ভুত। অদ্ভুত কেন হবে? গ্রামের মানুষ এমনই হয়। তুমি তো এর আগে কখনো গ্রামে আসোনি, এই জন্যই জানো না। মারুফ সামলে নেয়ার চেষ্টা করল। কিন্তু আমি তো শুনেছি গ্রামের মানুষ হয় হাসি খুশি, সহজ সরল ধরনের। মারুফ এবার যেন খানিকটা রূঢ় হলো। ওগুলো বইপত্রের কথা। বইপত্র যারা লেখে তাদের বেশিরভাগই থাকে কল্পনার জগতে। এই জন্যই এরা বাস্তব জগতের ঘটনা টের পায় না। তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? জানি না। তানিয়া পাশ ফিরে শুলো। মারুফ অন্ধকারে কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইল। বাইরে একটানা ঝিঝি পোকার ডাক। তবে পাকা দালানের কারণে বাইরে বৃষ্টি হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। অথচ এই যে সেদিনের কথা, মারুফ কুটিসুটি মেরে উঠোনের একপাশে টিনের ঘরের দোতলার কাঠের পাটাতনের ওপর শুয়ে থাকত। সেখানে দাঁড়ালে মাথার ঠিক সামান্য ওপরেই টিনের চাল। রাতে বৃষ্টি হলে তার শব্দে জগৎ সংসার যেন একাকার হয়ে যেত। বৃষ্টি না হলেও টিনের চালের উপরে ঝুঁকে থাকা গাছের পাতায় জমা বৃষ্টি বা শিশিরের ফোঁটা টুপটাপ অবিরাম ঝরে পড়ত। সেই শব্দ বুকের ভেতর কেমন অচেনা, অজানা কিন্তু তীব্র সকরুণ এক সুর বইয়ে দিত। সেই একই বাড়ি, তেমনই বৃষ্টির রাত, অথচ মাঝখানে কেবল বয়ে গেছে সুদীর্ঘ সময়। সেই সময় কোথায় যেন বয়ে নিয়ে গেছে সেই মানুষ, সেই অনুভব, সেই স্পর্শগুলো। তারা আর কখনোই ফিরবে না। এ যেন চূড়ান্ত মৃত্যুর আগেই আরও অসংখ্যবার মৃত্যু, আরও অসংখ্যবার অনন্ত যাত্রা। মারুপের ভীষণ মন খারাপ হয়ে গেল। সেই আলাল আর দুলাল মামার ছবি এখনো তার কাছে এত জীবন্ত, এত সজীব, যেন হাত বাড়ালেই সে ছুঁয়ে দিতে পারবে। অথচ সেই মানুষগুলোই চিরতরে কেমন অচেনা হয়ে গেল, হারিয়ে গেল মৃত্যুর মতোই। তারা আর কখনোই ফিরে আসবে না। সে তানিয়ার কাঁধে হাত রাখল। ঘুমিয়ে পড়েছ? তানিয়া কথা বলল না। মারুফ বলল, আমি সরি। সরি কেন?
এই যে তোমার সাথে এমন করে কথা বললাম, তোমার খুব মন খারাপ হয়েছে তাই না? নিজের অভিমান ভেঙে তানিয়া খানিকটা ঘনিষ্ঠ হয়ে বলল, তার গলায় খানিক মায়া। মারুফ বলল, হুম, হয়েছে। ওনারা এমন করলেন কেন আমাদের সাথে? কি জানি, হয়তো এতদিন কোনো যোগাযোগ রাখিনি বলে অভিমান করেছেন। তানিয়া এই কথার উত্তর দিল না, কিন্তু এই গভীর রাতে দূরে কোথাও হঠাৎ কুকুর ডেকে উঠল। সেই ডাকে বুকের ভেতরটা কেমন ভয়ে হিম হয়ে এলো তানিয়ার। সে জড়সড় হয়ে মারুফের বুকের ভেতর ঢুকে যেতে চাইল। মারুফ তাকে দুহাতে বুকের সাথে জাপটে ধরল। পরদিন ভোরে অবশ্য মনটা ফুরফুরে হাওয়ার মতো হালকা হয়ে গেল মারুফের। অনেকদিন বৃষ্টির পর ঝলমলে রোদ উঠলে একটা কেমন সোদা গন্ধ বের হয় মাটি থেকে। ভেজা ঘাস, গাছের পাতা, এমনকি নদীর জলও যেন জেগে ওঠে। তাদের বুকের ভেতর থেকে তারা কি জানি কি সুবাস ছড়িয়ে দিতে থাকে চারপাশে। মারুফ সেসব টের পায়। সে ভোরবেলা খালের ধারে পা ধরে হাঁটছিল। তানিয়া তখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু ঝকঝকে রোদে ছেয়ে গেছে চারপাশ। এই মুহূর্তে বুড়িকে দেখল সে। বুড়ির সঙ্গে অচেনা এক লোক। বুড়ির হাতে একটা বড় জগ। সে কাছে আসতেই মারুফ ডাকল, বুড়ি। বুড়ি অবাক চোখে তাকালো। তার সঙ্গে লোকটাও। মারুফ বলল, কাল বিকেলে যে বৃষ্টির মধ্যে নৌকায় দেখা হলো। বুড়ি আচমকা যেন মনে পড়ল। সে মিষ্টি করে হাসল। মারুফ বলল, কোথায় যাচ্ছ? বুড়ি বলল, খাইগো বাড়ি দুধ দেয়াইতে যাই। তোমার সঙ্গে উনি কে? আমার আব্বা। মারুফ আবার ভালো করে দেখালো, এই তাহলে হানিফ করাতি। সে বলল, আপনি গাছ কাটেন? হানিফ করাতি উদাস ভঙ্গিতে জবাব দিল, শুধু গাছ না, আরও অনেক কিছুই কাটি। হানিফের উত্তর শুনে থতমত খেয়ে গেল মারুফ। সে বলল, আরও অনেক কিছু মানে? হানিফ করাতি হাসল, গাছ কাটতে করাত লাগে, কিন্তু করাতে কি খালি গাছই কাটে? সব কিছুই তো কাটে, কাটে না? তা কাটে। মারুফ দমে যাওয়া গলায় উত্তর দিল। তবে বুড়িকে এখানে দেখে তার ভালো লাগছে। গতকাল বুড়িকে ওখানে ওভাবে রেখে আসতে খুব অস্বস্তি হচ্ছিল তার, কিন্তু উপায় ছিল না বলে কিছু করতেও পারছিল না। এখন এই মুহূর্তে বুড়িকে তার বাবার সঙ্গে দেখে ভারী আনন্দ হলো মারুফের। সেই বুড়ির দিকে তাকিয়ে বলল, খাইগো বাড়ি কোন দিকে? হানিফ করাতি পাশ থেকে বলল, আপনি যেই বাড়ি আইছেন ওইটাই খাইগো বাড়ি। নিজের নানা বাড়ির নাম জানেন না? মারুফ আরও একবার থতমত খেল। সে হাসার চেষ্টা করল, ও আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি জানলেন কি করে যে আমি ওই বাড়িতে এসেছি? গাঁও গ্রামের ব্যাপার, বুঝলেন না ভাই সাহেব। এইখানে ঘটনা ঘটলে চাপা থাকে না। কি ঘটনা? এই যে আপনারা শহর থেকে আইলেন, নৌকার মধ্যে ফিল্মের নায়ক নায়িকার মতো জাপটাজাপটি কইরা বৃষ্টিতে ভিজছেন, এইসব আর কি। মারুফ হতাশ ভঙ্গিতে বুড়ির দিকে তাকালো। এই কথা তাহলে গ্রামে ছড়িয়েছে সে? বুড়ি অবশ্য বুদ্ধিমতী মেয়ে। মারুফ তার দিকে তাকাতেই সে চোখের ইশারায় জানিয়ে দিল এই কথা সে কাউকে বলেনি। বিষয়টা মারুফকে ভীষণ চমৎকৃত করল। এইটুকু এক মেয়ে এভাবে বাবার সামনে দাঁড়িয়ে লুকিয়ে এমন ইশারায় কথা বলবে, সে তা ভাবেনি। সে বুড়ির দিকে তাকিয়ে বলল, তুমি ফেরার সময় আমার সাথে দেখা করে যেও তো বুড়ি। বুড়ি ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বাবার সঙ্গে খাওয়াবাড়ির পথ ধরল, কিন্তু মারুফ নড়ল না। সে স্থির তাকিয়ে রইল তাদের চলে যাওয়া পথের দিকে। হানিফ করাতি তার সঙ্গে এমন করে কথা বলল কেন? এবার গ্রামে আসার পর থেকে সবাইকে কেমন যেন অন্যরকম লাগছে। সেই আগের সম্ভ্রম সমীহটা যেন আর নেই। মারুফ খালের স্বচ্ছ জলে চকিতে এবার নিজের চেহারা দেখে নিল। দুর্দশাগ্রস্ত কোনো মানুষের ছাপ পড়ে যায়নি তো তার মুখে। বুড়ির সঙ্গে অবশ্য সেদিন আর দেখা হলো না মারুফের। তবে দেখা হলো অন্য অনেক কিছুই। তার দুই মামা মোটামুটি জাঁকিয়ে বসেছেন নীলতলিতে। বাড়ি থেকে বেশ দূরে বিলের মাঝখানে মাটি ফেলে দ্বীপের মতো উঁচু করে সেখানে বড় মামা আলাল খা বসিয়েছেন করাত কল। পাশেই ছোট মামা দুলাল খা বসিয়েছেন রাইস মিল। এ অঞ্চলে ধানের ফলন ভালো। মানুষের ধান ভানতে যেতে হয় দূরের রায়গঞ্জে। গাছ চেরাই করতেও বয়ে নিয়ে যেতে হয় সেখানে। বিষয়টা চট করে ধরে ফেলতে পেরেছিলেন তারা। ফলে অল্প দিনেই ব্যবসা ফুলে ফেপে উঠেছে তাদের। বড় মামা আলাল খা অবশ্য চিন্তা করেছেন রায়গঞ্জে একখানা বাড়ি করারও। বাবার মৃত্যুর পর নিজেদের জমি জেরাত একটুও কমতে দেননি তিনি, বরং ছোট ভাইকে নিয়ে নানান ব্যবসা বাণিজ্য বাড়িয়ে তুলেছেন। এবার একটু রাজনীতির দিকেও মনোযোগী হতে চান। প্রাথমিক পদক্ষেপ হিসেবে উপজেলা শহরে একখানা বাড়ি করা
খুবই দরকার, কিন্তু সেই বাড়িও যেন তেন বাড়ি হলে হবে না, হতে হবে আলিশান বাড়ি। রাজনীতিতে আসতে হলে প্রথম থেকেই লোকজনের দৃষ্টি আকর্ষণ করতে হয়, কিন্তু উপজেলা শহরে তেমন বাড়ি করতে হলে ভালো জায়গা জমি কিনতে হবে, তারপর সেখানে বাড়ি করতে হবে। অনেক খরচাপাতির ব্যাপার। আলাল খা অবশ্য ধীরে চলা নীতিতে চলা মানুষ। তিনি তাড়াহুড়া পছন্দ করেন না, তাই ধৈর্য ধরে অপেক্ষা করছেন সময়ের। আর কিছু টাকা পয়সা হাতে এলেই তিনি কাজ শুরু করবেন। দুপুরে ভাত খেয়ে মারুফ দুই মামার সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য দেখতে বের হলো। এতক্ষণে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে ভাব হয়ে গেছে তানিয়ার। বুড়ো সৎ নানির সঙ্গেও দেখা হয়েছে। বয়সের ভারে নুজো হয়ে আছেন তিনি, তেমন চলতে ফিরতে পারেন না, কানও শোনেন না ঠিক মতো, সারাক্ষণ শুয়ে থাকেন নিজের ঘরে। তানিয়া কিছুক্ষণ তার সঙ্গে কথা বলার চেষ্টা করল, তারপর বাচ্চা কাচ্চাদের সঙ্গে নিয়ে সেও বের হলো গ্রাম দেখতে। বিলে থই থই জল, সেই জলের ঠিক মাঝখানে বিশাল জায়গা জুড়ে মাটি কেটে উঁচু দ্বীপের মতো বানানো হয়েছে। তার উপরেই করাত কল আর রাইস মিল। আর একটা সুবিধাও আছে, চারদিক থেকে ট্রলারে নৌকায় ধান নিয়ে আসতে পারে মানুষ। শুধু তাই না, জলে ভাসিয়ে বিশাল বিশাল গাছও নিয়ে আসা যায় করাত কলের চোরাইয়ের জন্য। পুরো বিষয়টি দেখে মারুপ যার পর নাই মুগ্ধ হলো। সেই ছোট্ট আলাল দুলাল বড় হয়ে কি দুর্দান্ত হিসেবেই বুদ্ধিমান, প্রভাবশালী মানুষ হয়ে উঠেছে। করাত কলের সামনে পাকা বসার জায়গা, চারদিকে খোলা বিল, তুমুল হাওয়ায় উড়ে যাওয়ার অবস্থা। কি যে ভালো লাগছিল মারুফের। সে বলল, জায়গাটা স্বপ্নের মতো সুন্দর মামা। আলাল খা কি একটা জরুরি কাজ করছেন ভেতরে। মারুফের সাথে বসে আছেন দুলাল খা। দুলাল খা বললেন, কথাটা ঠিক কইলা না ভাগনা। কোন কথা? মারুফ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। এই যে স্বপ্নের মতো সুন্দর। কেন? ঠিক না কেন? স্বপ্ন খালি সুন্দর না, অসুন্দরও হয়, হয় না? তা হয়। মারুফ এবার বিস্মিত দৃষ্টিতে দুলাল খার দিকে তাকালো। দুলাল খা হাসি মুখে বললেন, মানুষ সুন্দর স্বপ্নের চাইতে অসুন্দর স্বপ্নই বেশি দেখে, আর সুন্দর স্বপ্নের চাইতে অসুন্দর স্বপ্নের কথাই বেশি মনে রাখে। কথা ঠিক না? প্রশ্নটা মারুফের উদ্দেশ্যে ছুড়ে দিলেও তিনি মারুফের উত্তরে অপেক্ষা করলেন না। বললেন, ধরো ভয়ের স্বপ্ন। ভয়ের স্বপ্ন দেখে নাই এমন মানুষ দুনিয়াতে আছে? নাই। তুমি জিজ্ঞাসা করে দেখবা, দুনিয়ার সব মানুষেরই ভয়ের স্বপ্ন আছে, আর সেই স্বপ্নের কথা একেবারে স্পষ্ট মনে আছে। কিন্তু অনেকেই চট কইরা ভালো স্বপ্নের কথা মনে করতে পারবে না, কিন্তু খারাপ স্বপ্নের কথা, ডরের স্বপ্নের কথা মনে করতে পারবে। কথা ঠিক না? মারুফ দুলাল খাঁর দিকে তাকিয়ে রইল। দুলাল খাঁর কথাবার্তা তার কাছে কেমন অদ্ভুত ও উদ্দেশ্যমূলক মনে হচ্ছে, তবে তিনি মারুফকে চমকিতও করছেন। দুলাল খাঁ হাসি হাসি ভঙ্গি দিয়ে বললেন, আসলে কোনো কিছুই সুন্দর না ভাই না, সুন্দর বানাইতে হয়। তা অবশ্য ঠিক মামা, এই জায়গাটা যে এত সুন্দর হতে পারে আমি কখনো চিন্তাই করিনি। মারুফ বিড়বিড়ি করে বলল, সব কিছু কি চিন্তা করুন যায় ভাই না? যায় না। আমার কি ইচ্ছে করছে জানেন মামা? মারুফ যেন প্রসঙ্গ পাল্টাতেই কথাটি বলল। দুলাল খাঁ অবশ্য মারুফকে চমকে দিলেন। তিনি খুব স্বাভাবিক এবং আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, জানি। মারুফ ঝট করে দুলাল খাঁর দিকে তাকালো। কি জানেন? তোমার যা ইচ্ছা করতেছে সেইটা। আপনি কি করে জানেন? আমাদের অনেক কিছুই জানতে হয়, গ্রামগঞ্জে থাহি, না জানলে কি চলে? মারুফ দুলাল খাঁর কথা কিছুই বুঝল না। এখানে সবাই কেমন রহস্য করে কথা বলে। সে বলল, কি জানেন আপনি? তোমার আর এই গ্রাম সাইডে যাইতে ইচ্ছা করতেছে না, এইখানে বাড়িঘর কইরা থাইকা যাওয়ানের ইচ্ছা করতেছ, তাই না? দুলাল খাঁর কথা শুনে মারুফ অবশ্য এবার আর খুব একটা অবাক হলো না। এটা সহজেই অনুমানযোগ্য কথা। হয়তো শহর থেকে যে কেউ এলে এভাবেই এই কথাটিই বলতো। তার আসলেই মনে হচ্ছে, এখানে যদি কোনো একটা কাজটা জুটিয়ে নেওয়া যায়, একখানা থাকার ভালো ঘর করে নেওয়া যায়, তাহলে এমন আলো হাওয়া জলের জীবন ছেড়ে কে যেতে চায় অমন পাথুরে শহরে? সে এবার খানিকটা স্বাভাবিক কণ্ঠেই বলল, সত্যিই মামা, আমার আর একটুও ফিরে যেতে ইচ্ছে করছে না। দুলাল খাঁ কথা বললেন না, মৃদু হাসলেন কেবল। এর মধ্যেই আবার কালো হয়ে এলো আকাশ, বড় বড় ফোঁটায় বৃষ্টিও পড়তে লাগলো। দৌড়ে করাত কলের টিনের ছাউনির নিচে চলে গেল মারুফ আর দুলাল খাঁ। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। সামনে দিগন্ত বিস্তৃত বিল, সেই বিলের জলে তেরছা হয়ে ঝরছে বৃষ্টির ফোঁটা। টিনের চালে সেই বৃষ্টির শব্দে কানে ঝিম লেগে যাচ্ছে মারুফের।
সে দুলাল খাঁর দিকে তাকিয়ে বলল, আমার আরও একটা ইচ্ছা করছে মামা। কি ইচ্ছা? আপনাদের বাড়িতে নানার সেই আগেকার ঘরখানার মতো একখানা দোতলা কাঠের ঘর করতে ইচ্ছে করছে। ঘরের উপরে থাকবে টিনের চাল। আমি প্রতি বর্ষায় একবার করে এসে এখানে দীর্ঘ সময়ের জন্য থেকে যাব। দুলাল খাঁ আবারও হাসলেন। মারুফ বলল, আইডিয়াটা ভালো না? খুব ভালো। চলো ভাইগনা, ভিতরে যাই, ভাইজান ডাকতেছেন। করাতকলের ভেতরে গিয়ে মারুফ আরও চমকে গেল। ভেতরে চমৎকার থাকার ব্যবস্থা করে রেখেছেন আলাল খাঁ। 3 রুমে থাকার ব্যবস্থা, সেখানে রান্নাঘর রয়েছে, ঝকঝকে পরিষ্কার বাথরুম রয়েছে, আরামদায়ক বিছানা রয়েছে। মারুফ ঘরে ঢুকতেই আলাল খাঁ তার দিকে চায়ের কাপ এগিয়ে দিলেন। তারপর বললেন, বসো ভাইগনা, তোমার সাথে তো ঠিকমতো কথা কওয়ানেরই সময় হইল না। সমস্যা নেই মামা, আপনি ব্যস্ত মানুষ, কত কিছু সামলাতে হয়, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমার না হইলেও আমাকে তো হইতেছে। মারুফ একটু থমকালো। কি অসুবিধা মামা? আলাল খাঁ হাসলেন। এতদিন পর ভাগনা আইছে, ভাগনা বউ লইয়া বেড়াইতে, তাদের কোনো খাতির যত্ন করতে পারতেছি না, এইটা অসুবিধা না? মারুফ হাসল। একদমই কোনো অসুবিধা নেই মামা। তানিয়া কখনো গ্রাম দেখেনি। তার সারা জীবনের স্বপ্ন ছিল বর্ষাকালে গ্রাম দেখার। এবার তার সেই স্বপ্ন পূরণ হলো। না হইলেই ভালো। তা থাকবা কয়দিন তোমরা? আমার ছুটি আছে আর 2 দিন, কিন্তু এখন মনে হচ্ছে অফিসে ফোন করে আরও কয়েকদিন ছুটি নিয়ে নিই। ফোনে নেটওয়ার্ক পাও এইখানে? ঠিকঠাক পাই না মামা, তবে বাড়ি থেকে বের হলে মাঠের ওখানটায় দাঁড়ালে পাওয়া যায়। সমস্যা হচ্ছে ইলেকট্রিসিটি তো থাকে না, ফোনে চার্জ দেব কিভাবে? এইখানে যে কারেন্ট আছে, দিনে 2-1 ঘন্টার জন্য আসে, সেইটা তো বিরাট ভাগ্যের ব্যাপার ভাই না। তা অবশ্য ঠিক। তাই আমার এইখানে বড় জেনারেটরের ব্যবস্থা আছে, চাইলে এইখান থেকে ফোনে চার্জ দিয়ে নিতে পারো। সমস্যা নেই মামা, আমি এখন ফোন সাথে আনিনি। গ্রামে এসে ফোন নিয়ে ঘুরতে ভালো লাগে না। তা তোমার মাই কিছু বলছে? না, তেমন কিছু তো বলেনি। কিছুই না? না, কি বলবে, মা সারাক্ষণ নানান দুশ্চিন্তায় থাকেন। তাহারা তো দুশ্চিন্তা কিসের? দুশ্চিন্তার কি আর শেষ আছে মামা? সোহানের ওই অবস্থা, তার উপর বাবার জমিটার কোনো বন্দোবস্ত হলো না, এইসব নিয়ে মা খুব টেনশন করেন। টেনশনের কি আছে? তুমি তো শুনছি ভালো চাকরি করো। মারুফ মৃদু হাসল। তারপরও হয়, মা তো, অমন সন্তান থাকলে টেনশন হয়। তারপর তারপর মার বয়সও তো কম হলো না, নানান অসুখ বিসুখ লেগেই আছে। তা তোমার মায় আইলো না কে? তারে নিয়ে আইলেই তো পারতা। মা এলে সোহানকে নিয়ে আসতে হতো, কিন্তু ওকে এভাবে আনা সহজ না। হুম। আলাল খাঁ যেন একটু গম্ভীর হলেন। তারপর বললেন, তোমার মায় কি আলাদা কোনো খবর টবর আসলেই পাঠায় নাই? মারুফ সামান্য অবাক হলো। আলাদা কি খবর? না, তুমি এত বছর বাদে আইলা, এমনি এমনি তো আসো নাই। এমনি এমনি তো আসিনি মামা, তানিয়াকে বৃষ্টি দেখাতে নিয়ে এসেছি। আর আমি এসেছিলাম সেই হিজল ফুলওয়ালা পুকুরটা দেখতে। আলাল খাঁ এই কথার পিঠে কোনো কথা বললেন না, কেবল ঘোষ শব্দ করে নাক ছাড়লেন। মারুফ বলল, তবে এবার এসে একটা বুদ্ধি এসেছে মাথায়। কি বুদ্ধি? পুকুরের উল্টো পাশে আমি একটা ঘর তুলতে চাই মামা। নানা জানে সেই আগের দোতলা ঘরটার মতো, কাঠের পাটাতন, টিনের চালের ঘর। আমরা মাঝে মাঝে বৃষ্টির মৌসুমে এসে থাকব। আলাল খাঁ আবারও ঘোষ শব্দ করে নাক পরিষ্কার করলেন। তারপর রুমালে নাক মুছতে মুছতে স্থির কণ্ঠে বললেন, হুম। মারুফ বলল, বিষয়টা নিয়ে আমার কিন্তু খুব এক্সাইটমেন্ট হচ্ছে মামা। মারুফ সত্যি সত্যি উত্তেজিত বোধ করছে। বিষয়টা হঠাৎই তার মাথায় এসেছে। তার ধারণা এই কথা শুনলে সবচেয়ে বেশি খুশি হবে তানিয়া। সে ঝলমলে গলায় বলল, আচ্ছা মামা, হিজল গাছ বড় হতে কত বছর সময় নেয়? মানে ফুল ধরতে? আলাল খাঁ এই কথার উত্তর দিলেন না। তার পাশ থেকে উত্তর দিলেন দুলাল খাঁ। তিনি বললেন, কেন, হিজল গাছও লাগাইবা নাকি? মারুফ উত্তেজিত ভঙ্গিতে বলল, এক্স্যাক্টলি মামা, আমার প্ল্যান পুকুরের চারপাশে আবার হিজল ফুলের গাছ লাগিয়ে ফেলব। কিন্তু ছোট চারা গাছ লাগালে তো বড় হতে অনেক সময় লাগবে। আচ্ছা, বড় গাছ কি লাগানো যায়? ধরেন 2-4 বছরেই ফুল ধরবে এমন গাছ।
দুলাল খা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই আলাল খা তাকে চোখের ইশারায় থামিয়ে দিলেন। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে ঠান্ডা গলায় বললেন, তুমি ভালো করে চিন্তা ভাবনা কইরা বলো তো, তোমার মাই তোমার কাছে আর কিছু পাঠাইছে কিনা? খুব খেয়াল কইরা বলো। আলাল খাঁর বলার ধরন কিছু একটা ছিল। ঝলমল করে উড়তে থাকা মারুফ হঠাৎ ফাটা বেলুনের মতো চুপসে গেল। তার আচমকা মনে হলো কোনো একটা সমস্যা হয়েছে কোথাও। সেই সমস্যাটা সে ধরতে পারছে না, কিন্তু সেই ঘটনা সম্পর্কে আশপাশের সবাই সবকিছু জানে, কেবল জানে না সে একা। এবং সেই ঘটনার সঙ্গে সেও যুক্ত। আলাল এবং দুলাল দুই ভাই এক দৃষ্টিতে মারুফের দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে মারুফের মনে পড়ল সে ঢাকা থেকে আসার সময় মা তাকে একখানা বড়সড় খাম দিয়েছিলেন। সেই খামখানা পৌঁছে দেওয়ার কথা ছিল আলাল খাঁর কাছে, কিন্তু গ্রামে আসার পর নানাবিধ ঘটনায়, নস্টালজিয়ায়, অধিক উত্তেজনায় সেই খামের কথা সে বেমালুম ভুলে গিয়েছিল। আলাল খাঁ নিশ্চয়ই বারবার সেই খামের কথা জানতে চাইছিলেন, কিন্তু কি এমন আছে সেই খামে যা এদের কাছে এত গুরুত্বপূর্ণ? মা তো তাকে এই খামের বিষয়ে কিছু খুলে বলেননি। মারুফ নরম গলায় বললেন, মা একটা খাম পাঠিয়েছেন মামা, আপনাকে দিতে বলেছিলেন, কিন্তু আমি একদম ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়ল। আলাল খাঁ কোনো প্রতিক্রিয়া দেখালেন না, কেবল মৃদু কণ্ঠে বললেন, হুম। তারপর দুলাল খাঁর দিকে তাকিয়ে বললেন, এখন ওরে নিয়ে বাড়ি যা, আমি রাতে আইতেছি। বুড়ির হাঁসের বাচ্চাগুলো যখন পানিতে সাঁতার কাটে, বুড়ি তখন তাদের উপর চোখ ফেরাতে পারে না। এত সুন্দর কিছু কি করে হয়? সমস্যা হচ্ছে বাচ্চাগুলো অতি দ্রুত বড় হয়ে যাচ্ছে। রোজ বিল থেকে শামুক কুড়িয়ে এনে সেগুলো শক্ত খোলস কাঁচি দিয়ে ভেঙে বাচ্চাগুলোকে খেতে দিতে হয়। গত দুদিন ধরে বুড়ি অবশ্য অদ্ভুত একটা কাজ করছে। সে বাচ্চাগুলোকে নিয়মিত খেতে দিচ্ছে না, আর দিলেও পর্যাপ্ত পরিমাণে না। আজ সন্ধ্যার আগে আগে রান্না করতে করতে মা হঠাৎ ধমকে উঠল, কি রে, হাঁসের ছাউগুলানের পেটে এত খিদা থাকে, সারা রাত খপের মধ্যে কেমন ট্যাও ট্যাও করে, তুই ঠিকমতো খাওয়াস না? বুড়ি শামুক ভাঙতে ভাঙতে মার দিকে আর চোখে তাকালো। তার মা সাফিয়ার পেট স্ফীত। বুড়ি জানে অল্প কিছুদিনের মধ্যেই তার একটা ভাই বা বোন হবে। এই অবস্থায় এমন শরীর নিয়ে রান্না করতে কষ্ট হচ্ছে সাফিয়ার। এমনিতেই বুড়ি তার মাকে খুব ভয় পায়, তার উপর আজকাল সারাক্ষণই মেজাজ খিটখিটে হয়ে থাকে তার। আজও ভাত রাত্রে রাত্রে কাকে যেন সাপ স্বপন্ত করছিল সাফিয়া। বুড়ি আচমকা খেয়াল করল তার পেছনে মাথার কাছে এসে দাঁড়িয়েছেন সাফিয়া। সে অবশ্য দেখেও না দেখার ভান করল, এক মনে শামুক ভাঙতে লাগলো সে। সাফিয়া আচমকা বলল, তুই হাঁসের ছাউগুলান রে কম খাওন দেশ ক্যা? মায়ের কণ্ঠ শুনে বুড়ি ভয় পেয়ে গেল। সে কাঁদো কাঁদো গলায় বলল, একখান কথা কই মা, মারবা না তো? সাফিয়া জবাব দিল না, তবে বুড়ির অবস্থা দেখে খানিক নমনীয় হলো। বুড়ি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, হাঁসের ছাউগুলানরে যে কি সুন্দর দেখায় মা, কিন্তু প্রতিদিনই তারা বড় হয়ে যাইতেছে, এই জন্যই কম খাওন দেই, যাতে তারা আস্তে আস্তে বড় হয়। সাফিয়া কিছু বলতে গিয়েও থমকে গেল। বুড়ি আবার বলল, তুমি তো আমারে প্রত্যেক দিনে কও কম কম খা, কম কম খাইলে গাই গতরে মাংস আরো দেরিতে ধরবো, দেরিতে বড় হইবি। এই হানে মাইয়া মানুষরে যত দেরিতে বড় হন যায় ততই ভালা। সাফিয়া দীর্ঘ সময় বুড়ির দিকে তাকিয়ে রইল। সে জানে না কেন, কিন্তু তার চোখ ভেঙে কান্না চলে আসতে চাইল। সে অবশ্য কাঁদল না। দুই হাতে বুড়ির মাথাটা কোলের সঙ্গে চেপে ধরল। তারপর বুড়ির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বুড়ির মাথা ভর্তি ঘন কালো চুল, সেই চুলে শ্যাম্পু সাবান কিছুই পড়ে না, তারপরও কেমন ঝলমল করছে। বুড়িও দুই হাতে মাকে পেঁচিয়ে ধরে রইল। তারপর আচমকা ফিসফিস করে বলল, তোমার কথাই ঠিক মা, আমি আর বেশি বেশি ভাত খামো না, আমি আর বড় হব না, গায়ে যাতে মাংসও না হয়, আর একলা একলা কোনখানে যামও না। সফিয়া ঝট করে বুড়িকে দূরে ঠেলে দিল। তারপর দুই হাতে তার মুখ তুলে ধরে বলল, একলা একলা কোনখানে যাব না মানে? তুই কই গেছিলি? কি হয়েছিল ক আমারে? বুড়ি খানিকক্ষণ চুপ করে থেকে মাথা নামিয়ে নিল। তারপর ভীত গলায় বলল, কাইল বৃষ্টির সময় হাঁসের ছাউগুলোন হারাই গেছিল, সেগুলান রে খুঁজতে গেছিলাম খালে, তখন হারু কাকু। সাফিয়া বুড়ির সামনে হাঁটু করে বসে পড়ল। তারপর দুই হাতে তার কাঁধ ঝাঁকি দিয়ে বলল, হ্যাঁ পর?
বুড়ি বাকি কথা মাকে বলল। সে ভয়ে থর থর করে কাঁপছে। গতকাল থেকে সে এই কথাটা মাকে বলবে বলে ভাবছিল, কিন্তু সাহস করে উঠতে পারেনি। এমনিতেই হারু কাকু সম্পর্কে মা তাকে আগেভাগেই আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন, কিন্তু সে তার কিছুই বিশ্বাস করেনি। তার উপর মার কথা না শুনে সে একা একা অত দূরে গিয়েছিল। সাফিয়া অবশ্য কিছুই করল না। সে ধীরে সুস্থে রান্নাবান্না শেষ করলো। তারপর বুড়িকে নিয়ে ঘরে গেল। হানিফ তখনও ঘরে ফেরেনি। কেরোসিন কুপির মৃদু আলোয় সে বুড়ির মাথাটা কোলের মধ্যে নিয়ে বলল, এই দুনিয়াটা খুব খারাপ, বুঝলি রে মা? মাইয়া মানুষের জন্য বেশি খারাপ। বুড়ি কোনো কথা বলল না। সে চুপচাপ শুয়ে রইল। মায়ের গায়ের গন্ধ পাচ্ছে সে। এই গন্ধ নেওয়ার সুযোগটা সে খুব বেশি একটা পায় না। বেশিরভাগ সময়ই মা বাড়িতে থাকে না। তার বাবা যেমন আলাল খাঁর করাত কলে করাতির কাজ করে, তেমনি মা কাজ করে দুলাল খাঁর রাইস মিলে। সাফিয়া বলল, মাইয়া মানুষ হইলে খুব সাবধানে চলাফেরা করতে হয়, বুঝলি? বুড়ি এবার কথা বলল, পোলা মানুষ হইলে সাবধানে চলাফেরা করতে হয় না মা? পোলা মানুষেরও হয়। রাস্তাঘাটে বাস ট্রাক আইলে কত অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়, হুনুস নাই? সেইটা তো মাইয়া মানুষেরও হয়। সেইবার যে পুপাড়ার তানজেলা বুঝি গাড়ি চাপা পড়িয়া মইরা গেল। ধুর সেমড়ি, সেইটা না। সাফিয়া খানিকটা বিরক্ত হয়। মাইয়া মানুষ হইলে পোলা মানুষের কাছের থন সাবধান থাকতে হয়। তাইলে মাইয়া মানুষের কাছের থন পোলা মানুষের সাবধান থাকতে হয় না কেন মা? সফিয়া আর জবাব দিল না। এই মেয়েকে নিয়ে তার ভীষণ ভয়, ভীষণ যন্ত্রণা। সহজ সাধারণ বিষয় নিয়েও তার প্রশ্নের পর প্রশ্ন, অবাধ্য, বেপরোয়া, অথচ চারপাশে সাপদের মতো ওত পেতে আছে বিপদ। সে জানে বয়স নয়, মানুষ বড় হয় অভিজ্ঞতায়। সে নিজে ছিল দরিদ্র পিতার রূপবতী কন্যা। ফলে তার চারপাশের জগৎটাকে সে চিনতে শিখেছে সেই শৈশব থেকেই। ভয়াবহ লোলুপ পুরুষে পরিপূর্ণ এক জগতে সে বেড়ে উঠেছে। ছবনের সঙ্গে অমন পরিবারে বড় হতে হতে নিজের নারী জন্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল সফিয়া। হানিফের সঙ্গে বিয়ের পর রোজ রাতে জায়নামাজে তার একটাই প্রার্থনা ছিল, আল্লাহ যেন তাকে কোনো কন্যা সন্তান না দেন। কিন্তু তার সেই প্রার্থনা কবুল হয়নি। প্রথম বছরেই তার কোল জুড়ে এসেছে ফুলের মতো মেয়ে, বুড়ি। সেই বুড়ি যত বড় হয়েছে, সাফিয়ার বুকের ভেতরটা তত কেঁপে উঠেছে। গত বছর বর্ষায় দুটা মেয়ের লাশ ভেসে এসেছে বিলে। তাদের পরিচয় নেই, চেহারা নেই। জলে পচে গলে গেছে। মানুষের পর খুঁটে খেয়েছে মাছেও। তাদের খোঁজেও কেউ আসেনি। কে আসবে? সে চায় না আর একটা মেয়ে তার হোক। অন্ধকারে নিজের পেটে হাত বোলাতে বোলাতে সে দীর্ঘশ্বাস ফেলে, আল্লাহ, তুমি আমারে আরেকটা মায়া দিও না। একটা পোলা দিও আল্লাহ। একটা ছাগল সৎকা দিমু। আমি আর মাইয়া চাই না। বুড়ি ফট করে বলে ওঠে, তোমার পোলাও যদি হারু কাকুল্লাহান হয় তখন? সফিয়া ধমক দিতে গিয়েও দেয় না। কথাটা ভাবে, বুড়ি কি ভুল কিছু বলেছে? ফু দিয়ে কেরোসিনের কুপিটা নিভিয়ে বুড়িকে দূরে ঠেলে দিয়ে শুয়ে পড়ে সাফিয়া। বুড়ি বুঝতে পেরেছে মা তার উপর রাগ করেছে। সে আদুরে বেড়ালের বাচ্চার মতো মায়ের গা ঘেঁষে শোয়। তারপর ফিস ফিস করে বলে, আমার ভাই হইলে ভালো হইব না মা? অন্য বেড়াগুলো আহান হইব না। শেফালি ঘুরে মেয়েকে বুকের মধ্যে টেনে নিল। তারপর নরম গলায় বলল, মারে, দুনিয়াটা মাইয়া মানুষের লাইগা খুব খারাপ জায়গা। এইখানে অনেক প্রশ্নের কোনো উত্তর পাই না। আর থাকলেও আমি জানি না। আমি খালি জানি আমার মায়ের জানি কোনো ক্ষতি না হয়। কেউ জানি আমার মায়ের কোনো ক্ষতি না করতে পারে। বুড়ি বুঝতে পারছে, কিন্তু সে কোনো জবাব দিল না। তার মাথায় হাজারো প্রশ্ন। পুরুষ মানুষ এমন কেন? সে তো হারু কাকু আর তার বাবার মধ্যে কোনো ফারাক দেখে না। তাহলে তাহলে হারু কাকু কেন তার মেয়ে আর বুড়ির মধ্যে এত বাজে ধরনের ফারাক দেখে? এখনো ভাবতে হাত পা ঠান্ডা হয়ে আসে বুড়ির। তার বুক কাঁপে। আরও কত কত প্রশ্ন যে মনে আসে। হানিফ করাতেই ঘরে আসে গভীর রাতে। সে গলা অবধি সস্তা মদ খেয়ে এসেছে। রোজ রাতেই খায়। তার সঙ্গে এসেছে হারু ব্যাপারীও। সে বাইরে থেকে চেঁচিয়ে ডাকে, ও ভাউজ, ভাউজ, ঘুমাইছেননি? সাফিয়া সাড়া দেয়, না, ঘুমাই নাই। হানিফরে লই আইছি, হাইটটা আসনের অবস্থা নাই। দুয়ারটা খোলেন।
আপনি তার এই রন্ধন ঘরের সামনে পার্টিতে শোয়াই রাইখা যান। সে এখন ঘর বাহির কিছুই আলাদা করতে পারবো না, এক জায়গায় শোয়াইলেই হইল। হারু ব্যাপারী যেন টিপ্পনি কাটে, এত রাইতে দুয়ার খুলতে ডরান? আপনার আর এখন ডর কি? এই অবস্থায় তো আর ডরের কিছু নাই। হারু ব্যাপারীর কথা শুনে রাগে পিত্তি জ্বলে যায় সফিয়ার। তার সারা জীবনে সে অনেক পুরুষ মানুষ দেখেছে, কিন্তু হারু ব্যাপারীর মতো এত জঘন্য পুরুষ মানুষ সে আর দেখেনি। সেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত একটা মুহূর্তও সে তাকে শান্তিতে থাকতে দেয়নি। ছলে বলে লোভ দেখিয়ে সবভাবেই সে চেষ্টা করছে, কিন্তু সাফিয়ার বুদ্ধি এবং দৃঢ়তার কারণে কাছে ঘেঁষতে পারেনি। হারু ব্যাপারী আবার বলল, আপনার উঠতে সমস্যা হইলে বুড়িরে পাঠান। হ্যাঁ, এসে দুয়ার খোলা দিক। ও বুড়ি, দুয়ারটা খোল না মা। তোর লাইগা দেখ কি আনছি, লজেন্স আনছি কতগুলা। বুড়ি তার জায়গা থেকে নড়ল না। সাফিয়া বলল, বুড়ি ঘুমে, আপনি ওইখানেই রাইখা যান। হারু ব্যাপারী চলে যেতে সাফিয়া দীর্ঘ সময় চুপ করে রইল। আগে হানিফের প্রতি তার রাগ, ক্ষোভ এবং কষ্ট হতো, আজকাল আর কিছুই হয় না। প্রথম প্রথম হারু ব্যাপারীর কথা সে হানিফকে বলতো, তার আজে বাজে ইশারা ইঙ্গিতের কথা জানাতো, কিন্তু হানিফ সেসব হেসেই উড়িয়ে দিত। সে বলতো, দেওয়ার ভাবির মধ্যে এইটুক আটটুক রসের কথাবার্তা হয়ই, এই গুলানরে সিরিয়াস ধরলে সমস্যা, বুঝলা সাফিয়া? আর সুন্দর চেহারার মাইয়া মানুষের একটা সমস্যা আছে, এরা ভাবে দুনিয়ার সব বেড়া মানুষ খালি তাগদিকে তাহায় আছে। এরপর থেকে ধীরে ধীরে তাকে কিছু বলা কমিয়ে দিয়েছে, আজকাল আর কিছুই বলে না। সাফিয়া বুঝে গেছে হানিফকে এসব বলে আসলে কোনো লাভ নেই। হানিফ নিজেও হারু ব্যাপারীর চেয়ে কম কিছু নয়, তবে হারু ব্যাপারী যে মনে মনে তার উপর একটা শোধ নেওয়ার সুযোগ খুঁজছে তা জানে সাফিয়া, আর তার সেই সুযোগ নেওয়ার উপায়টাই হলো বুড়ি। সাফিয়ার আজকাল খুব ভয় হয়, তার ইচ্ছে হয় সে বুড়িকে নিয়ে এমন কোথাও চলে যাবে যেখানে কোনো পুরুষ মানুষ থাকবে না। মারুফ তার খামটা খুলে দেখার সুযোগ পেল না, তার সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকলেন দুলাল খা। মারুফ ব্যাগের ভেতর থেকে মোটা বড়সড় খামটা বের করতেই দুলাল খা একরকম ছো মেরে নিয়ে নিলেন। তানিয়া খানিকটা অবাক হলো, সে সারাদিন বাড়িতেই ছিল। এই বাড়ির বড়রা তেমন কথাবার্তা না বললেও ছোটরা বেশ মিশুক। সারাটা বিকেল তাদের সঙ্গে বাড়ির আশপাশে সময় কেটেছে তার। বিকেল থেকেই মনে মনে মারুফের জন্য অপেক্ষা করছিল তানিয়া। দিনে ভারী বৃষ্টি হওয়ার কারণে সন্ধ্যার পর আকাশ পরিষ্কার হয়ে উঠেছে। আকাশে দ্বাদশীর চাঁদ, সেই চাঁদের আলোয় তারা পুকুর পাড়ে গিয়ে বসল। পুকুরের শান্ত জলে ঝকঝকে আকাশের প্রতিচ্ছবি, সেখানে স্টিমারের মতো ভেসে চলেছে মেঘ। বিশাল পুকুরটাকে আচমকা একটা পরিষ্কার আয়নার মতো মনে হচ্ছে। তানিয়া বলল, আমার কাছে তোমার একটা সরি পাওনা আছে। শুধুই সরি? সরি ছাড়া আর কি? অ্যাটলিস্ট সরির সাথে একটা থ্যাঙ্কসও দিও। মারুফকে অবাক করে দিয়ে তানিয়া হঠাৎ দুহাতে তার মুখ চেপে ধরে চুমু খেলো, তারপর বলল, হলো? মারুফ আর চোখে একবার চারপাশটা দেখে নিল, তারপর বলল, না, হলো না। তানিয়া অবাক গলায় বলল, হলো না? হুম হুম, তাহলে কি করতে হবে? মারুফ খানিকটা চুপ করে থেকে বলল, দ্বিজেন্দ্রলাল রায় তো বলেছিলেন, এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। আমি অবশ্য মৃত্যুতে কোনো সৌন্দর্য দেখি না, তবে এমন চাঁদের আলোয় যদি ধরো তোমাকে আরো ভালো করে দেখা যেত। তানিয়া মারুফকে থামিয়ে দিয়ে বলল, মানে কি ভালো করে দেখা যেত? মানে কি? মানে ধরো এমন চাঁদের আলোয় নিরাভরণ কোনো নারীকে দেখে যদি। তানিয়া হঠাৎ ঝড়ের মতো তেড়ে এলো, তারপর দুহাতে মারুফের গলা চেপে ধরে বলল, শয়তান, মনে মনে সবসময় এগুলোই না? মারুফ অবশ্য ছাড়াবার চেষ্টা করল না, সে বরং হাত বাড়িয়ে তানিয়াকে জড়িয়ে ধরল। তারপর ফিসফিস করে বলল, আচ্ছা যাও, সব সময় আর এমন শয়তানি করব না, শুধু এখন। তানিয়া বুঝল মারুফ তাকে খেপানোর সুযোগ পেয়ে গেছে, এখন সে নিজ থেকে না থামলে এই খেপানো চলতেই থাকবে। সে দুহাতে মারুফের চুলগুলো মুঠি করে ধরে বলল, আমি সত্যি সত্যি মুগ্ধ হয়ে গেছি। বৃষ্টি, মেঘ, জ্যোৎস্না, গ্রাম এমন সুন্দর হতে পারে আমি ভাবতেই পারিনি। আরও অনেক কিছু সুন্দর হতে পারত, সুযোগটা মিস করো না, অন্তত আমার জন্য তো হতো, তাই না? তানিয়াকে খেপানোর এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না মারুফ। তানিয়া অবশ্য আর পাত্তা দিল না, সে বলল, তোমাকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে মারুফ। মারুফ বলল, কি কথা?
তানিয়া খানিক চুপ থেকে বলল, থাক, পরে বলবো। পরে কেন, এখনই বলো। না, এখন বলতে ইচ্ছে করছে না। কেন? জানি না। মারুফ হাত বাড়িয়ে তানিয়ার মুখটা তার দিকে ফেরালো, তারপর বলল, বলো। তানিয়া অনেকক্ষণ কিছু বলল না, চুপচাপ মারুফের দিকে তাকিয়ে রইল। তারপর নরম গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি মারুফ, অসম্ভব ভালোবাসি। মারুফ হাসল। তুমি অন্য কিছু বলতে চাইছিলে, তাই না? তানিয়া এই কথার জবাব দিল না। গভীর রাতে বাড়িতে ফিরলেন আলাল খা, তার স্ত্রী হাজেরা বেগম এবং ছোট ভাই দুলাল খা ছাড়া বাড়ির আর সবাই তখন গভীর ঘুমে। আলাল খা বাড়িতে ঢুকে অজু করে নামাজ পড়লেন, তারপর খাবার খেয়ে ঘরের সামনে বৈঠকখানায় বসলেন পানের বাটা নিয়ে। দুলাল খা ভাইয়ের অপেক্ষায় রাত জেগে বসেছিলেন। তার হাতে মারুফের দেওয়া সেই খাম। তিনি খামখানা খুলে দেখেছেন, দেখে যার পর নয় চিন্তিত হয়ে পড়েছেন। এখন খাম নিয়ে তিনি আলাল খার সামনে দাঁড়িয়ে আছেন। আলাল খার পান খাওয়া শেষ হলে তিনি খাম খুলে দেখবেন। আলাল খা পিচিক করে পানের পিক ফেললেন দূরে, তারপর বললেন, ঘটনা কি? এইখানে দলিলের কপি আছে ভাইজান। ওসিয়তনামাও আছে? যে ভাইজান, অরিজিনাল কপি না, ফটোকপি। জমি রেজিস্ট্রির কপিও? হুম। আর কিছু? একখান চিঠিও আছে। কই দেহি, আগে চিঠিখান দে। দুলাল খা চিঠিখানা বড় ভাইয়ের দিকে এগিয়ে দিলেন। আলাল খা হারিকেনে আলোয় চিঠিখানা খুললেন। সুদীর্ঘ চিঠি। চিঠির এই হাতের লেখা তিনি চেনেন। গত বেশ কয়েক বছর থেকেই মারুফের মা আসমা আক্তার যাকে চিঠি লেখেন। তবে এই চিঠিতে আসমা আক্তারের ভাষা কিছুটা কঠিন। আগের চিঠিগুলোতে তিনি যতটা নমনীয় ছিলেন, এই চিঠিতে তেমন নেই। বরং এই চিঠিতে আকার ইঙ্গিতে তিনি আলাল দুলালকে যেন খানিকটা সতর্কই করতে চেয়েছেন। তিনি লিখেছেন, আলাল ও দুলাল, আমি তোমাদের অসংখ্যবার জানিয়েছি, বাবার সম্পদে ভাগ বসানোর কোনো ইচ্ছা আমার কখনোই ছিল না। শুধু তাই না, আমি আমার জীবনে আর কখনোই নীলতলিমুখী হব তাও ভাবিনি। কেন ভাবিনি সেই বিষয়ে আমি তোমাদের এতদিন কিছু বলতে চাইনি। তবে আজ এটুকু জেনে রাখো যে বাবার প্রতি আমার এই যে রাগ, তা মোটেই অমূলক নয়। আমার মায়ের মৃত্যুর জন্য আমি আমার বাবাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তোমার মা আপাত দৃষ্টিতে সহজ সরল ভালো মানুষ, কিন্তু এই পরিস্থিতিতে তার ভূমিকাও কম কিছু নয়। আমার মা ছিলেন প্রচণ্ড ব্যক্তিত্ববান, কিন্তু স্বামী অন্তঃপ্রাণ মহিলা। কিন্তু তিনি বেঁচে থাকতে তার হাঁটুর বয়সী আরেকটা মেয়ের প্রতি স্বামীর দুর্বলতা মেনে নিতে পারেননি। সবাই বলেছে আমার মা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমিও তাই জানি, কিন্তু আমার ধারণা তিনি অসুস্থতায় মারা যাননি। তিনি মারা গিয়েছিলেন আত্মহত্যা করে। আর তার এই আত্মহত্যার জন্য দায়ী ছিলেন আমার বাবা। আমি বিষয়টা আমার মাথা থেকে তাড়িয়ে দিতে বহু চেষ্টা করেছি, কিন্তু এক মুহূর্তের জন্যও পারিনি। আমার বাবা বাকিটা জীবন চেষ্টা করেছেন আমাকে যতটা সম্ভব খুশি করতে, কিন্তু তিনি জানতেন সেটি আর কখনোই সম্ভব হবে না। হয়তো সে কারণেই মৃত্যুর আগে তিনি তার সম্পদের একটা বিশাল অংশ আমাকে আর আমার সন্তানদের নামে লিখে দিয়ে গিয়েছেন। তিনি হয়তো ভেবেছিলেন ওই সম্পদের জন্য হলেও আমি আবার বাড়িতে যাব, তার আর মায়ের কবরের কাছে গিয়ে খানিকটা হলেও দাঁড়াবো। যদিও সেই ইচ্ছেটা আমার কখনোই ছিল না, কিন্তু সৃষ্টিকর্তার হিসেব ছিল অন্য। তিনি হয়তো আমার বাবার ইচ্ছেটাই পূরণ করতে চেয়েছিলেন। তোমরা জানো, আমার ছোট ছেলেটা শারীরিকভাবে প্রতিবন্ধী। আমার মৃত্যুর পর তার ভবিষ্যৎ নিয়ে আমি যার পর নয় চিন্তিত। তার বাবাও বেঁচে নেই। তার উপর সে এমন কোনো স্থাবর সম্পদও রেখে যায়নি যে যার উপর নির্ভর করে আমি নিশ্চিত হতে পারি। ফলে এক প্রকার বাধ্য হয়েই আমি আমার বাবার সম্পদের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছি। তবে তোমাদের বঞ্চিত করার কোনো ইচ্ছা আমার নেই। বাবা আমাকে যে পরিমাণ সম্পদ লিখে দিয়ে গিয়েছেন তা আমার দরকার নেই। মুসলিম পারিবারিক সম্পত্তির আইন অনুযায়ী কন্যা সন্তান হিসেবে আমার যতটুকু সম্পদ পাওয়ার কথা তার বর্তমান বাজার মূল্যটা পেলেই আমি সন্তুষ্ট। কিন্তু একথা তোমাদের একাধিকবার জানানো সত্ত্বেও তোমরা ইতিবাচক কোনো সাড়া দাওনি। বিষয়টাতে আমি খুবই কষ্ট পেয়েছি। অধিকন্তু তোমরা নানা মাধ্যমে নানা উপায়ে বলার চেষ্টা করেছো যে আমাকে সম্পত্তি লিখে দেওয়ার বিষয়ে আমি যেসব কথা বলেছি তা সর্বৈব মিথ্যা এবং বানোয়াট, এবং আমার প্রাপ্য সম্পত্তির সমপরিমাণ অর্থ নাকি তোমরা আমাকে দিয়ে দিয়েছ।
এই বিষয়গুলো শুনে আমি প্রচণ্ড পরিমাণে মর্মাহত হয়েছি। সৎ ভাই হলেও তোমাদের প্রতি আমার আলাদা কোনো রাগ বা ক্ষোভ কখনোই ছিল না, কিন্তু তোমাদের এই আচরণ আমাকে যথেষ্ট ক্ষুব্ধ করেছে। তারপরও এই চিঠির সাথে প্রমাণ হিসেবে আমি কিছু কাগজপত্র পাঠালাম। আশা করছি তোমরা ভাইয়ের মতোই বোনের বিপদে পাশে এসে দাঁড়াবে, নতুবা আমাকে হয়তো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। সেটি আমাদের কারো জন্যই সুখকর কিছু হবে না। আলাল খাঁ চিঠিটা তার আলখাল্লার পকেটে ঢুকিয়ে রাখলেন। তারপর দুলাল খাঁর হাত থেকে বাকি কাগজপত্র নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। দুলাল খাঁ তীক্ষ্ণ দৃষ্টিতে বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছেন, কিন্তু আলাল খাঁর চেহারার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তিনি কাগজপত্র খামে ঢুকিয়ে উঠে দাঁড়ালেন। তারপর হারিকেনটা হাতে নিয়ে চলে গেলেন ঘরের ভেতরে। ভোরবেলা দেরি করে ঘুম ভাঙল হানিফ করাতির। রান্নাঘরে ধুলোবালি আর শক্ত মেঝেতে অবশ্য তার কোনো অসুবিধা হয়নি। সে চোখ মেলে তাকিয়েই প্রথমেই গালি শুরু করল। হারামজাদি, রাইতের ঘরে নাং লইয়া থাকসলি, যে ঘরের দুয়ার খুলতে পারিস নাই? সাফিয়া হানিফের কথা জবাব দিল না। সে একটা পানি ভর্তি বদনা এনে হানিফের সামনে রাখলো। তারপর বলল, খাইতে আহেন, আমার শরীরটা ভালো না। আমারে দেখলেই তো তোর শরীর খারাপ হয়, এইটা আর নতুন কি? নতুন হইল আপনারা দেখলে আজকাল আমার বমিও আহে। মনে লয় আপনার মুখের মধ্যে ভর ভর কইরা বমি কইরা দিই। হানিফ এটা আশা করেনি। সে কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিল। হারু ব্যাপারী ঢুকেছে বাড়িতে। তার হাতে একটা মাঝারি সাইজের কাতল মাছ। সে মাছটা উঠোনে ফেলতে ফেলতে বলল, ও ভাউজ, বহুদিন ভালো মন্দ কিছু খাই না, আইস বেশি কইরা পেঁয়াজ দিয়া মাখা মাখা কইরা মাছটা ভুনা করেন। সাফিয়া ঠান্ডা গলায় বলল, ঘরে পেঁয়াজ রসুন তেল মরিচ কিছুই নাই, রান্ধন হইব না। এইটা একটা কথা কইলেন ভাউজ, এইটা হইল বেইনসাফি। আমার ঘরে পরিবার নাই, বউ নাই, এইখানে সেইখানে কি খাই না খাই, মাঝে মধ্যে আমারও ভালো মন্দ খাওয়ানোর ইচ্ছা করে, করে না কন? সাফিয়া জবাব দিল না। সে ঘরে ঢুকে বিছানায় হেলান দিয়ে বসে রইল। বুড়ি হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে উঠানে ঢুকতেই হারু ব্যাপারী বলল, কি রে বুড়ি, তোর হাঁসের ছাওয়ার খবর কি? ডিম ডুম দিব নাকি? সে পকেট থেকে এক গাদা লজেন্স বের করে বুড়িকে দিল। বুড়ি অবশ্য আজ আর লজেন্সগুলোকে নিয়ে যত্ন করে রেখে দিল না। সে লজেন্সগুলো রেখে দিল তার বাবার পাশের মাদুরের ওপর। হানিফ বলল, এই হানে রাখলি কেন, খাবি না? বুড়ি বলল, তুমি খাও আব্বা। হানিফ একখানা লজেন্সের মোড়ক ছড়িয়ে জিভের আগায় দিতে দিতে বলল, কি রে হারু, আজ আর মিলে যাবি না? না যাইয়া কি আর উপায় আছে? আলাল খা এমনি খেইপা আছে। খেইপা আছে কেন? এইবার আগে ভাগে বৃষ্টির কারণে রাইস মিলের অবস্থা তো খারাপ। রাইস মিল লইয়া হের চিন্তা কি? হের চিন্তা তো সমিল লইয়া। সব চিন্তাই হ্যার, দুলাল খা আর কি বোঝে, হে তো খালি নামে নামেই। আইস কি রাইতে শিফটেও কাম করন লাগব? হ, তাই তো কইল। হারু ব্যাপারী চোখ টিপল হানিফের উদ্দেশ্যে। হানিফ হাসল, আমার কাছে কিন্তু টেহাটুই নাই, আইস ব্যবস্থা তোর। তোর তো টাকা কোনোদিনও থাকে না, এ আর নতুন কি? ঘরের ভেতর থেকে সাফিয়ার গলা শোনা গেল, ঘরে কিন্তু খাওয়ানোর কিছু নাই, আজ চাউল না আনলে রাইতে চুলাই পাতিল বসবো না। হানিফ বলল, না থাকলে নাই, 2-4 দিন না খায় থাকলে কিচ্ছু হয় না। হানিফ জানে ঘরের বিষয় আশায় নিয়ে সে চিন্তিত না হলেও চলবে। সাফিয়া শেষ অবধি সব কিছুর ব্যবস্থা করে ফেলবে। কিন্তু সাফিয়া কিছু বলার আগেই হারু ব্যাপারী বলল, ও বুড়ি, এই নে, এইখানে 200 টাকা আছে, চাইল ডাইল কিছু কিনা আনিস, আর মাছটা রানতে কইস তোর মারে, সন্ধ্যায় আইসা খাইয়া যামুনে। তারপর হানিফের দিকে তাকিয়ে বলল, ও হানিফ, ওঠ ওঠ, দিনভর বহুত কাম পড়ে আছে, ল যাই। হারু ব্যাপারী উঠানে রাখা টুলের উপর 2 100 টাকা নোট রেখে উঠে দাঁড়ালো। তার সঙ্গে হানিফ। বাড়ি থেকে বের হওয়ার মুখে বুড়ির সঙ্গে দেখা হয়ে গেল তার। বুড়িকে খপ করে ধরে ফেলল হারু। তারপর কোলের সাথে চেপে ধরে বলল, কিরে হারু কাকুর তন দূরে দূরে থাও কেন? বুড়ি কোনো কথা বলল না। সে নিজেকে হারু ব্যাপারীর হাত থেকে সরিয়ে নিতে চাইল। হানিফ বলল, লজেন্সগুলা কিন্তু রাই খাইস রে বুড়ি, ওইগুলান খাইস। আর তোর হারু কাকু টাকা দিছে 200, ওইটা দিয়া ঘরে যা যা লাগবো কিনে আনিস। সে কথা শেষ করে পকেট থেকে একটা 2 টাকা নোট বের করে বুড়ির হাতে দিতে দিতে বলল, নে,
এই 2 টাকা তোর। বুড়ি ডানে বায়ে মাথা নাড়ালো, তার টাকা লাগবে না। হানিফ তারপরও টাকাটা বুড়ির হাতে গুজে দিতে দিতে বলল, মায়ের আশেপাশে থাকিস, কখন কি হয় দেখিস। বুড়ি ডান দিকে মাথা কাত করল, কিন্তু এখনও সে হারু ব্যাপারীর আলিঙ্গনের ভেতরই আটকা পড়ে আছে। হারু ব্যাপারী এক হাতে বুড়ির গাল টিপে দিতে দিতে বলল, তোর মায়া কিন্তু বড় হইয়া যাইতেছে রে হানিফ, বিয়ে শাদী দিতে হইব। আমার একটা পোলা থাকলে ভালো হইতো, বুড়ির লগে বিয়া দিতাম, তুই আর আমি তখন বেয়াই হইয়া যাইতাম। কিন্তু কপাল খারাপ, আমারও আল্লাহ দিছে একটা মাইয়া। হারুর হাসিতে হানিফও যোগ দেয়। হারু বুড়িকে ছেড়ে দিতে বুড়ি দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। সে জানে না কেন তার খুব কান্না পেতে থাকে, একই সঙ্গে রাগও হতে থাকে খুব। আর সেই রাগ যতটা না হারুর উপর, তার চেয়েও বেশি তার বাবার উপর। মারুফের ঘুম তখনও ভাঙেনি। তানিয়া একা একাই হাঁটতে বেরিয়েছিল। বাড়ির পাশে খালের জল খানিক বেড়েছে। পায়ে হাঁটা সরু যে পথটা, তা প্রায় জল ছুঁই ছুঁই করছে। সে হাঁটতে গিয়ে আচমকা থমকে দাঁড়ালো। তারপর পা বাড়িয়ে আঙুল ডুবিয়ে দিল জলে। কেমন একটা শিরশিরে ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল শরীর জুড়ে। তানিয়া চারপাশে তাকালো। বেগুনি রঙের জারুল, হলুদ রঙের সোনালিতে ছেয়ে আছে চারপাশ। দূরে খালের ওপাশে একটা হিজল গাছও দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সাপটা দেখল তানিয়া। গা ভর্তি কালো ফুটকিওয়ালা একটা হলুদ সাপ। তানিয়ার ঠিক পাশেই জল আর ঘাসের ভেতর থেকে মাথা তুলে তাকিয়ে আছে। তানিয়া যেন মুহূর্তে জমে গেল। তার কাছে সাপের চেয়ে ভয়ঙ্কর কিছু আর নেই। সে চিৎকার করতে গিয়েও থেমে গেল। সেদিনের সেই ছোট মেয়েটা সরু পথ ধরে ছুটে আসছে, তার হাতে বাজারের পোটলা। সে তানিয়াকে দেখে ফিক করে হেসে দিল। ডর পাইছেন? তানিয়া অবাক হলো। সে যে ভয় পেয়েছে মেয়েটা জানল কি করে? তাকে দেখে কি এতটাই আতঙ্কিত লাগছে? বুড়ি আবারও হাসল। ডর পাওনের কিছু নাই, এইডা মরা সাপ। মরা সাপ? হ, মরা সাপ। এই দেখেন। বুড়ি সাপটা নিয়ে প্রায় তানিয়ার কাছে এলো। তানিয়া বিদ্যুৎ বেগে ছিটকে সরে গেল দূরে। তানিয়ার এই অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল বুড়ি। সাপ হাতে কিশোরী এক মেয়ে শরীর কাঁপিয়ে হাসছে। দৃশ্যটা একই সঙ্গে ভীতিকর এবং সুন্দর। তানিয়া নিজেকে খানিক সামলে নিয়েও যুগৎপৎ ভয় এবং বিস্ময় মিশ্রিত গলায় বলল, তুমি কি করে জানলে যে এটা মরা সাপ? আর সেই মরা সাপটা আবার এইখানে এইভাবে পানির কাছে ঘাসের মধ্যে পড়ে আছে, সেটাই বা জানলে কি করে? বুড়ি হাসতে হাসতে বলল, আমি মারছি আর আমি জানবো না? তুমি মেরেছ? হ, আমি মারছি। সদাই পাতি আনতে দোকানে যাওয়ানোর সময় মারছিলাম। কেন মেরেছিলে? কেন মারছিলাম মানে? এমন আজব প্রশ্ন যেন বুড়ি আর কখনো শোনেনি। সে বলল, সাপ দেখলেই মারতে হয়, এইটাই নিয়ম। তানিয়া যেন আর কথা খুঁজে পাচ্ছিল না। এই শান্ত শিষ্ট নিরপরাধ চেহারার কিশোরী মেয়েটির ভেতরে এ কোন চেহারা? সে ভীত ও কৌতূহলী গলায় বলল, সাপটাকে তুমি কিভাবে মেরেছিলে? গাছের ভাঙা ডাল দিয়া, রাস্তার মধ্যে পড়ে আসছিল, এক বাড়িতেই খালাস, কোমর ভাঙে গেছে, আর লড়াছড়া করতে পারে নাই। এরপর দিলাম আরও কয়েকটা। বুড়ির কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে সে যেন তুমুল আনন্দের কোনো ঘটনা বর্ণনা করছে। তার হাতের সাপটাকে সে এখন একদম তার চোখের সামনে ধরে রেখেছে, যেন সাপটা তার চোখে চোখ রেখে তাকিয়ে আছে, যে কোনো সময় কেবল ছোবল মারার অপেক্ষা। তানিয়া হতভম্ব চোখে বুড়ির দিকে তাকিয়ে আছে। বুড়ি স্বতঃস্ফূর্ত, উচ্ছল, স্বাভাবিক গলায় বলল, পর মরা সাপটারে এইখানে আইনা এমন করে রাইখা গেছিলাম, যাতে এইখান দিয়া কেউ গেলেই তারে দিয়া ডরায়া চিক্কর দেয়। হা 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 হা। তানিয়ার এখন ভয়ের পরিবর্তে রাগ হচ্ছে। এ কেমন মেয়ে, মানুষকে ভয় দেখাতে সাপ মেরে এইভাবে রেখে দেয়? আর সাপটা তো ওকে কামড়ও দিতে পারত। বুড়ি সাপটার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এই সাপরে অবশ্য ডরানোর কিছু নাই, এইগুলার কামড়ে বিষ নাই, আমরা এইগুলারে কই মাইটটা সাপ। তোমার ভয় করে না? আগে করত, এখন করে না। এখন মনে লয় একখান গক্ষুর সাপ যদি মারতে পারতাম। গক্ষুর সাপ কি? গক্ষুর সাপ চেনেন না? গলার ধারে চশমা আঁকা তাহে, সেই সাপের কামড় খাইলে বুঝবেন। খানিক থেমে কি যেন চিন্তা করলো বুড়ি, তারপর বলল, না, বুঝবেন না। বুঝবেন কেমনে? কামড় খাওয়ানোর লগে লগেই তো কাইট, ডাইরেক্ট মরণ। তানিয়া বুঝল বুড়ি গোখরা সাপের কথা বলছে।
সে খালের পাড় থেকে উঠে আসতে আসতে বলল, তোমার গক্ষুর সাপেরও ভয় লাগে না? বুড়ি তার হাতের মরা সাপটিকে একটা গাছের নিচু ডালের সঙ্গে পেঁচিয়ে রাখতে রাখতে বলল, লাগবো না কেন? লাগে। তাহলে মারতে চাও যে? ডর লাগে দেখাই তো মারতে চাই। যেইগুলানরে ডর লাগে না, এইগুলার মাইরে লাভ কি? সেইগুলার তো বড় কোনো ক্ষতি করে না। মারতে হইব খারাপ জিনিস, যেইগুলান ক্ষতি করে। বুড়ি মেয়েটাকে তানিয়ার ভারী পছন্দ হয়ে গেল। এতক্ষণে সে তার নাম মনে করতে না পারলেও এখন তার নাম মনে পড়েছে। সে হাসি মুখে বলল, তোমার নাম বুড়ি না? ওই দিন আমাদের নৌকায় দেখা হয়েছিল। বুড়ি সাপটা গাছে পেঁচিয়ে রেখে তার সদাইপাতি হাতে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেছে। তানিয়ার প্রশ্নের জবাবে খানিক থমকে দাঁড়িয়ে বলল, যে আপনারে আমি নৌকায় দেখছি। তানিয়া কি মনে করে বুড়ির পিছু নিল। বুড়ি বলল, আপনারা কয়দিন থাকবেন? তানিয়া দুষ্টুমির ভঙ্গিতে বলল, ভাবছিলাম আর যাব না বুড়ি, কিন্তু এখন তো দেখছি সাপের ভয়ে যেতেই হবে। এই সময়ে সাপ সুপ থাহে, বর্ষাকাল তো, শীতকালে কম থাহে। পানি বাড়লে সব সাপ বাহির হয়ে আহে, গর্তের মধ্যে তো থাকতে পারে না। হ্যাঁ, তাই তো দেখছি। সেদিনও তো দেখলাম তুমি সাপের ভয়ে নৌকা থেকে ওভাবে পানির মধ্যে লাফিয়ে পড়লে। মিছা কথা, সাপ দেখে আমি লাফ দেই নাই। ওইখানে কোনো সাপই আসিল না। তাহলে তুমি ওভাবে লাফিয়ে পড়লে কেন? দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়েছিলে। বুড়ি কিছু একটা বলতে গিয়েও হঠাৎ থেমে গেল, কোনো কথা বলল না। তানিয়াই বলল, আর তোমার সাথে ওই লোকটাও তো তাই বলল। বুড়ি এবারও কোনো কথা বলল না। সে যেমন হাঁটছিল তেমনই সোজা হেঁটে যাচ্ছে। তানিয়া আলতো করে বুড়ির কাঁধে হাত রাখল। ওই লোকটা না তোমার বাবা? সে কি তাহলে মিথ্যা বলেছিল? এবার কথা বলল বুড়ি। হ্যাঁ, আমার আব্বা হইব কেন? হেই দিন তো মাঝি কইল যে আমার আব্বার নাম হানিফ করাতে। ওই লোকটা তাহলে কে? হ্যার নাম হারু ব্যাপারী। হে আমার আব্বার দোস্ত। ও আচ্ছা। তানিয়া আরও কিছুক্ষণ চুপচাপ হাঁটল বুড়ির সঙ্গে। বুড়িকে নিয়ে ভেতরে ভেতরে খুব কৌতূহল বোধ করছে সে। সেদিনের ঘটনাটা সে এই 2 দিনেও মাথা থেকে তাড়াতে পারেনি। আজ বুড়িকে দেখে যেন তা টের পেল তানিয়া। খানিক চুপ থেকে সে বলল, তুমি তাহলে সেদিন ওভাবে নৌকা থেকে লাফ দিয়েছিলে কেন? বুড়ি জবাব দিল না, বরং তার হাঁটার গতি যেন সামান্য বাড়িয়ে দিল। বিষয়টা দৃষ্টি এড়াল না তানিয়ার। সে আচমকা বুড়ির সামনে এগিয়ে গিয়ে তার পথ রোধ করল। তারপর নরম গলায় বলল, কি হয়েছিল সেদিন? আমায় বলো। বুড়ি কিছুক্ষণ তানিয়ার চোখে চোখ রেখে তাকিয়ে রইল। তারপর কি বুঝলো কে জানে, মুখটা হঠাৎ নিচে নামিয়ে মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ, মানুষ ভালো না। তানিয়া যা বোঝার বুঝে ফেলল। সে বুড়ির সামনে হাঁটু গেড়ে বসে দু হাতে তার হাত ধরে বলল, এই কথা কাউকে বলেছে তুমি? বুড়ি উপর নিচ মাথা নাড়ল। তানিয়া বলল, কাকে? মা। বাবাকে বলনি? বুড়ি ডানে বায়ে মাথা নাড়ল। তানিয়া বলল, মা কিছু বলেনি? বুড়ি এবারও না সূচক ভঙ্গি করল। তানিয়া উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কেন? আমার আব্বায়ও ভালো মানুষ না। হ্যাঁ, মদ খায়, জুয়া খেলে, আর হারাদিন হারু কাকুর লগে থাহে, ঘরেও ফেরে না। হারু কাকু যা কয় তাই হনে, মার কথা হনে না। তোমার মা বাড়িতে? হুম। তানিয়া বুড়ির সঙ্গে তাদের বাড়ি অবধি গেল। উঠানে ভেজা খড় শুকাতে দিচ্ছে সাফিয়া। এই শরীর নিয়ে তাকে এসব কাজ করতে দেখে অবাক হয়ে গেল তানিয়া। সাফিয়া অবশ্য তানিয়াকে দেখেই চিনতে পারল। বুড়ি তাকে সেদিন বলেছে। দীর্ঘ সময় নানা কথা হলো তানিয়া আর সাফিয়ার। বুড়ির মাকেও অসম্ভব ভালো লেগে গেল তানিয়ার। সে বলল, আমার কি ইচ্ছে করছে জানেন? কি? বুড়িকে আমি সাথে করে নিয়ে যাই। সাফিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, নিয়ে গেলে তো ভালোই হইতো, আমি বাইসা যাইতাম। কিন্তু মাইয়া মানুষটা আর বাসন মরণ কি? এই যে পেটে একটা আইতেছে, এইটা যদি আবারও মাইয়া হয়, তাহলে আবার মরণ দশা। সি, এভাবে বলেন না, এভাবে বলতে হয় না। সাধে কি আর কই, আপনি তো এখনো মা হন নাই, আমি মা হইছি। মা না হইলে সন্তানের মায়া বচন যায় না। সাফিয়াদের বাড়ি থেকে বের হতে হতে প্রায় দুপুর হয়ে গেল তানিয়ার। মারুফের সঙ্গে তার দেখা হয়ে গেল মাঝ রাস্তায়। তানিয়ার দেরি দেখে তাকে খুঁজতে বেরিয়েছিল মারুফ। আকাশে কড়া রোদ থাকলেও গাছের ছায়ায় আরামদায়ক দুপুর। ফুরফুরে হাওয়া রয়েছে। তানিয়া গুনগুন করে গান ধরল।
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানান রঙের দিনগুলি। শুনছিলেন সাদাত হোসাইনের লেখা মেঘেদের দিন। আজকে শুনলেন গল্পটির প্রথম পর্ব। গল্পটির বাকি অংশ শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।